হ্যাঁ, আই থিঙ্ক আমরা লাইভ। যদি অপেক্ষা করি। আমাদের কি শোনা যায়? কেউ একজন জানাবেন কমেন্ট করে। আমরা কি লাইভে? জি, আমরা লাইভে আছি। জাস্ট দেখতেছি যে সাউন্ড ঠিক আছে নাকি, শোনা যাচ্ছে নাকি এগুলা। জাস্ট মেকিং শিওর। আমাকে শোনা যাচ্ছে তো নাকি আজাদ ভাই? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা শুরু করি। দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম, সালাম আলাইকুম। পালস অফ বাংলাদেশ চ্যানেলের একটি পডকাস্টে আপনাকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অতি একটা ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। জুলাই সনদ হয়ে গেল আজকে, কিংবা জুলাই সনদের স্বাক্ষর হয়ে গেল অনেকটা দলের মধ্যে, এবং পারিপার্শ্বিক আরও কিছু ঘটনা আছে। অনেকদিন আমরা আসতে পারি নাই, দুঃখিত। আজাদ ভাই আজকে আমাদের সাথে আছেন, সময় দিয়েছেন ওনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে, ধন্যবাদ। আজকে আমাদের চিরাচরিত অভ্যাসের মধ্যে দিয়ে আড্ডা এবং গল্পের মধ্যে দিয়ে আবার চেষ্টা করব জানতে বাংলাদেশিদের পালস, বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বেশিরভাগ দলের মধ্যে দিয়ে এবং তার পরিক্রমা দিয়ে কিভাবে হলো সেটা। সেটা নিয়েও জনগণের পালস বোঝার চেষ্টা করব, আজব ভাইয়ের পালস বোঝার চেষ্টা করব, প্রবাসী ডায়াসপোরার ও পালস বোঝার চেষ্টা করব। আম, আজকের আহ, এই ঘটে যাওয়া দিনের মধ্য দিয়ে অনেকটাই তাৎপর্য আসে বলে মনে করি। তো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের পডকাস্টে। যারা যাই দেখবেন এখন পরে সবাইকে স্বাগত আবারও। আজাদ ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, চলতেছে। তাহলে বলেন কি অবস্থা? আজকে সারাদিন দেখলেন, এই সপ্তাহ দেখলেন, কি অবস্থা, কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, তো আসলে অনেক আহ, বলা যেতে পারে যে অনেক দিন পরে, বেশ বেশ অনেক মাস কাজ করার পরে ঐক্যমত, দ্বিমত, নোট অফ ডিসেন্ট সবকিছু পার হয়ে এসে আজকে আজকে মানে হচ্ছে 17 অক্টোবর হচ্ছে জুলাই সনদ সাইন হলো। তো যেই জিনিসগুলো আসলে আমরা আশা করতেছিলাম, অ- অনেক কিছুই আছে সনদের মধ্যে, অনেক জিনিস যেগুলো আমরা চাই যে ইউনানিমাসলি সবাই এগ্রি করুক, সেসব জিনিসের মধ্যে দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু যে জায়গাটাতে আসলে প্রধানত যে বিষয়টা আমরা আগেও একবার ডিসকাস করছিলাম তৌকির ভাই আপনার সাথে, যে শুধু আমাদের আসলে কি আছে কি আছে সনদে সেটা চিন্তা করলে চলবে না, আমাদেরকে চিন্তা করতে হবে যে বাস্তবায়নের পদ্ধতিটা কি। সো সনদটা আজকে স্বাক্ষর হয়েছে বাংলাদেশের যারা বড় রাজনৈতিক দল, বর্তমানে বিএনপি, জামাত ইসলাম সহ আরো যারা দল আছে, সবাই মোটামুটি সবাই স্বাক্ষর করছে বলা যেতে পারে। 4টা বাম দল আর এনসিপি বাদ দিয়ে, হ্যাঁ। সো তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে যে স্বাক্ষর সনদটা
নোট অফ ডিসেন্ট গুলো সহই স্বাক্ষর করা হইছে। ১ম কথা হচ্ছে সেটা। নোট অফ ডিসেন্ট গুলো সেখানে আছে। আরেকটা জিনিস হচ্ছে বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আসলে কোনো এক্সপ্লিসিট কোনো মেনশন নাই সনদের উপর। সো এইটা নিয়েই যতটুকু যেটা বুঝতেছি যে এনসিপি স্পেসিফিক্যালি বাম দলগুলো সাইন করবে না সেটা আগেই বলছিল। তারা 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 আ তাদের কিছু আলাদা দাবি ছিল। যেমন তাদের ইচ্ছা ছিল যে আমাদের সংবিধানের যে ৭১ এর প্রতিবিপ্লবী বয়ানের যে ৪ মূলনীতি সেগুলাও আনতে হবে সনদের মধ্যে, যেটা পার্সোনালি আমি অবশ্যই এটার সাথে কোনোভাবে এগ্রি করি না। কিন্তু আমি মনে করি যে আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যেই যে এক্সপ্লিসিট এক্সপ্রেশন এর ভিত্তিতে আসলে জনযুদ্ধ হইছে, সেই জিনিসগুলো এখানে উঠে আসছে। সো তাদের সেই আ দ্বিমতকে অত গুরুত্বের সাথে দেখতেছি না আমি। বাট এনসিপি আ শুরু থেকেই এটার সাথে ছিল একটা বড়, বা এনসিপি হওয়ার আগেও জাতীয় নাগরিক কমিটি যখন ছিল, বা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যখন এরা কেউ ছিলেন, ১ম থেকে উনারা প্রেশার গ্রুপ হিসেবে এখানে কাজ করতেছেন, এবং অনেকগুলা আ বলা যেতে পারে অনেক অনেকগুলো অনেকগুলা সংস্কার প্রস্তাব তারা আ অনেকটা সনদে নিয়ে আসার ক্ষেত্রেও তারা একটা পজিটিভ রোল প্লে করছে। বাট কিন্তু দিন শেষে এসে দেখা গেল যে তারা আ বাস্তবায়ন পদ্ধতির যেই আম অনিশ্চয়তা, সেটার উপর ভিত্তি করে স্বাক্ষর স্বাক্ষর করলেন না। সো এখন এই অবস্থাতে আমরা আছি। সো এটা থেকে কি হবে সামনে দেখতে হবে। এখন রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নাই। এটাও একটা এটাকে একটা রাজনীতি হিসেবে আমরা দেখতে পারি। এখানে আমরা বিভিন্ন পার্টিজান গ্রুপ কে কিভাবে আ এখানে আ রোল প্লে করতেছে, কে কি চিন্তা করতেছে, সেসব জিনিসও এখানে আ বোঝা যাইতে পারে। সো এই আরকি বর্তমান অবস্থা। আপনার কোন স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে এটা নিয়ে আমি এড্রেস করার চেষ্টা করতে পারি। আমি স্পেসিফিক কোয়েশ্চেন করছি না এখন, মানে একটু প্রারম্ভে যাইতে যাচ্ছি। আপনি যেহেতু অনেকটাই কাভার করছেন এখানে, বাট আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে এই জুলাই সনদের যে ইমপ্লিমেন্টেশন পদ্ধতি, সেটা নিয়ে বলা হলো প্রথমে যে গণভোট করা হবে, এবং সেই গণভোটটা জনগণ থেকে ম্যান্ডেট নিয়ে দিবে, যেটাকে জুলাই সনদ হিসাবে, তখন জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হিসাবে তখন সংবিধানের সাথে অ্যাটাচ করা যাবে। কিন্তু এখন আবার শুনতেছি যে এই ম্যান্ডেটটাকে, এই গণভোটটাকে আবার পাশ করতে হলে তখন নাকি আবার গণভোট করতে হবে। মানে একটা তরফ থেকেই সেরকমই বলা হচ্ছে। মানে সেখানে তো আমি আসলে এই ইমপ্লিমেন্টেশনটা, এবং আমার কাছে প্রশ্ন থেকেই যায় যে আজকে যেই সনদটা সাইন করা হলো, সেটা আসলে ফল আকারে সেটা সংবিধানে কিভাবে আসবে, কিভাবে সেই সনদটা বাস্তবায়িত হবে, সেটার তো কোনো রূপকল্প কিংবা এটার কোনো একটা স্পষ্ট পথ দেখছি না। আপনি কি দেখছেন? সো এখানে আসলে বিগ পিকচারে যে ঘটনাটা ঘটতেছে, এই আলাপটা আমরা মনে হয় ঘোষণাপত্র দিয়েও নিছিলাম। যে একটা জনগণের ডকুমেন্টকে পার্টিজান গ্রুপরা তাদের যেই আ পাওয়ার নিয়ে যে টানাপোড়েন, সেটার খেলার মধ্যে তারা সবাই নিজের সুবিধা কিভাবে আসলে সেখান থেকে বের করা যায়, বা কি করলে তাদের জন্য সুবিধা হয়, এরকম একটা খেলায় মেতে আছে। ঠিক আছে? সো প্রধান সমস্যাটাই হচ্ছে আসলে কি, যে আপনি যেটা বললেন কি গণভোট হবে। আচ্ছা, আমরা শুনছি গণভোট করতে চাচ্ছে। বিএনপি ১ম এ বলছে গণভোটে তারা রাজি নাই। পরে তারা বলছে না, আমরা গণভোটে রাজি আছি। কিন্তু এখানে মেইন সমস্যাটা হচ্ছে যে আসলে শুধু গণভোট বললেই তো হবে না। আসলে গণভোটের মাধ্যমে কিভাবে সনদটা আসলে রাটিফাই করা হবে? সেটা কি গণভোটই তাকে রাটিফাই করে দিবে? নাকি গণভোটের মাধ্যমে সেটা পিপলস আ পিপলস পিপলস ম্যান্ডেট পাবে, এবং সেটা থেকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার ড্র করা হবে পরবর্তী সংসদের জন্য। সেখানে সেখানে তারা সেটা ঠিক করবে। নোট অফ ডিসেন্ট গুলা যেগুলো আছে, কারণ সনদে তো যেসব চেঞ্জ গুলা বলা আছে সেগুলো কিন্তু এক্সপ্লিসিট, যে আমরা এই চেঞ্জ গুলা চাই। হ্যাঁ? সো সেগুলা উপর যখন জনগণ রেফারেন্ডামে ইয়েস বলবে, তাহলে কি সেগুলো সবগুলাই হয়ে যাবে? নাকি সংসদ এসে সেটার যে পরিণতিটা আসলে ঠিক করবে, যে সেটা আসলে কিভাবে হবে না হবে। সো আমি যেটা দেখতেছিলাম যে এনসিপি যখন মনে হয় গতকাল বলছিল যে তারা
সাইন করবে না এবং তাদের ৩ টা দাবি আছে। হ্যাঁ? যে ৩ টা দাবি না মানলে তারা সাইন করবে না। দাবি নাম্বার ১ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের যেই ঘোষণা বা ঘোষণাপত্র না বা যে প্রোক্লেমেশন আসলে জারি করা হবে, তারা বলতে চাচ্ছে যে সেটাকে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে করতে হবে। গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে করতে হবে। এখানে আমি কোন ভুল দেখি না। কারণ হচ্ছে সংবিধান পরিবর্তন মৌলিকভাবে পরিবর্তন করার জন্য আমরা আগেও ইয়া ডিসকাস করছি। কনস্টিটিউয়েন্ট পাওয়ার দরকার। মানে গাঠনিক শক্তি দরকার। হ্যাঁ? এবং গাঠনিক শক্তি একমাত্র পিপলস উইল থেকেই আসতে পারে। তার মানে মানে আসলে প্রোক্লেমেশন থেকে কিন্তু আসলে গাঠনিক ক্ষমতা আসবে না। প্রোক্লেমেশন বলবে যে এইটা এখানে ক্ষমতাটা আসতেছে হচ্ছে ফ্রম পপুলার সভরেন্টি যেটা হচ্ছে জুলাই আগস্ট। ঠিক আছে? সেখান থেকে এটা হচ্ছে সো তারা দেখতে চাইছে যে এই যে আ বাস্তবায়নের যে প্রোক্লেমেশন দেয়া হবে তার খসড়াটা কি? এটা হচ্ছে খসড়াটা ১ নাম্বার দাবি। সো আমি খসড়া দাবি করাটাকে ভুল মনে করতেছি না। খুবই ভালো জিনিস। তার কারণটা হচ্ছে যে আ তার কারণটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রের সময়ও একই ঘটনা হইছে। আগে একটা ডিফারেন্ট ড্রাফট সবাই দেখছে। এখানে যখন আসছে আসার পর দেখছে there is a there there is a different verbiage ঠিক আছে? সো আমি আসলে কিসে সাইন করতেছি, সাইন করলে I have to back it কিন্তু আমি এটার consequence টা সম্পর্কে জানতেছি না। ঠিক আছে? যে আমি কি জনগণের ক্ষমতা কি জনগণের নামে চালাইতেছি নাকি অন্য কারো হাতে সঁপে দিতেছি। হ্যাঁ? সো এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 টা কি? নাম্বার 2 টা হচ্ছে যে নাম্বার 2 তারা বলতে চাইছে যে আ নাম্বার 2 তারা বলতে চাইছে যে গণ অভ আ না সরি গণভোটের কি প্রশ্নগুলা হবে সেটাকে আ সেগুলাকে করতে হবে। সেগুলা আগে জানাইতে হবে যে গণভোটে কি আসলে প্রশ্নগুলা থাকবে এবং তারা বলতেছে যে ৮৪ টা যেই সনদের ঐক্যমত, পয়েন্টস আছে সেগুলো ঐক্যমত দেন। সবগুলো একসাথে যাবে এবং এখানে নোট অফ ডিসেন্স এর কোন কার্যকারিতা থাকবে না। সো এখানের মধ্যে আমি বলতে পারি যে ঠিক আছে, নোট অফ ডিসেন্ট এর কিছু কার্যকারিতা তো থাকতেই পারে। হ্যাঁ? কারণ যেহেতু এখানে কারো ডিসেন্ট আছে। সো ডিসেন্ট এর সাথেও আসলে জনগণের কিন্তু ঐক্য পক্ষে ডিসেন্টের পক্ষে বা বিপক্ষেও কিন্তু আসলে জনগণের মতামত প্রকাশের আ ক্ষমতা থাকতে পারে। ঠিক আছে? কারণ যেটা আসলে ঐক্যমত কমিশন বলছে সেটাই স্যাক্রোস্যাংক্ট স্বতঃসিদ্ধ ধরে নিয়ে তো আমরা আসলে যেতে পারব না। কিন্তু এই ক্ষেত্রে তারা যেটা বলছে এটা ঠিক যে আসলে গণভোটের প্রশ্নগুলো আসলে কি হতে পারে? সো গণভোটের প্রশ্ন আসলে এরকমও হতে পারে যে না আমি চাই না। হ্যাঁ, আমি চাই নোট অফ ডিসেন্ট গুলা সহ চাই বা আমি অ্যা আ বা আমি পরিপূর্ণ সনদে চাই। হ্যাঁ? যে হায়ের মধ্যেও কিন্তু আসলে ২ রকম জবাবও দিতে পারে জনগণ গণভোটে। সো এই এই জিনিসগুলা ক্লারিফিকেশন না হইলে আসলে পরবর্তীতে এগুলা যেকোনো কারোর জন্য ডিফিকাল্ট যে এগুলা বোঝা। আর ৩ নাম্বারটা তারা যেটা বলছে সেটা হচ্ছে এক্সপ্লিসিটলি এটা জানাইতে হবে যে আ গণভোটের মাধ্যমে রেফারেন্ডামের গণভোটের মাধ্যমে জয়যুক্ত যদি হয়, তাহলে সেখান থেকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা জেনারেট হবে। যেইটা গিয়ে হচ্ছে পরবর্তী সংসদের কাছে যাবে। ওটা আসলে ওই যে আগে যে কথাটা বলছে যে গণপরিষদ সংসদকেই গণপরিষদ করেন ওই একই কথাটাই। যাতে কিনা এক্সপ্লিসিট ম্যান্ডেট থাকে যে এই সংসদের একটা নতুন সংবিধানের সংস্কার করার আগ পর্যন্ত তার একটা গাঠনিক ক্ষমতা থাকে যেটা জনগণের থেকে উৎসৃত। সো তারা সেটার কথা বলছে এবং তারা আরেকটা দাবি জানাইছে যে এটাকে বাংলাদেশ সংবিধান ২০২৬ বলতে হবে। সো আমি বুঝতেছি যে এনসিপির যে অরিজিনাল তাদের যে দাবিগুলো ছিল যে নতুন সংবিধান হইতে হবে বা গণপরিষদ তারা কিন্তু সেখান থেকে একটু সরে আসছে। তারা কিন্তু সনদের কাছাকাছি কিছু একটা রিকনসিলিয়েশন এর জায়গায় আসছে। তারা আবার নতুন সংবিধান বলতেছে না। তারা বলতেছে সংশোধনী মানে সংস্কারই করতে হবে কিন্তু বাংলাদেশ সংবিধান ২০২৬ হবে। সো এই জিনিসগুলো কোনটাই যেহেতু মানা হয় নাই বা এটা নিয়ে আসলে তেমন কোনো আলাপ হয় নাই বা আসলে আলাপ হওয়ার সময়টাও মনে হয় খুব বেশি ছিল না। কারণ আসলে আমরা লাস্ট মোমেন্টে অনেক ডিসকাশন গুলা হইতেছিল। কালকেও আসলে কিছু বাংলাদেশ সময় গতকালকেও কিছু ডিসকাশন হইছে। সেখান থেকে এখানে আসলে রানওয়েটাও খুব কম যে আসলে কি ডিসিশন নেয়া হবে, কি হচ্ছে। সো আমি তো জানি না যে আসলে আ ঐক্যমত পরিষদের ভিতরে কি আলাপ হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যা কোন একটা আশা হয়তো সেখানে ছিল যে বাস্তবায়ন পদ্ধতিগুলাও হয়তো
এক্সপ্লিসিট থাকবে যেগুলো হয়তো শেষ পর্যন্ত গিয়ে কিছু মনে হয় বাদ হইছে আরকি। আর আমরা তো আগেও জানি যে শুধুমাত্র স্বাক্ষর করার মাধ্যমে তো আসলে কিছুই হয় না। আজকে তো তাও বাম দলগুলো আসে নাই, এনসিপি আসে নাই। ৯০ এ তো গণফোরাম ৩ থেকেও দল করে নাই। গণফোরাম গেছিল, যায়াও করে নাই। আচ্ছা। মানে আমি আসলে এটা এটা যেহেতু বললেন আপনি, ঠিক আছে। বাট আমি আসলে জানতে চাচ্ছিলাম যে জনগণ এই স্বাক্ষরটারে কিভাবে নিছে? এতক্ষণ তো আপনি বললেন এটার এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটস অ্যান্ড এভরিথিং বললেন। কিন্তু এটাকে জনগণ আসলে কিভাবে নিচ্ছে? অ্যাজ আ নতুন বাংলাদেশের প্রোক্লেমেশন হিসেবে কিংবা জুলাইয়ের যে একটা এত বড় একটা গণ আন্দোলন থেকে বিক্ষোভ থেকে পুরোপুরি একটা ইউনো জনশ্রুতি থেকে বিপ্লবের মতো করেই হয়ে গেল একেবারে। উইদাউট দ্য রেভলিউশনারি ফোর্স ইন প্লেস অর ইন ইউনো টুগেদার। কিন্তু সেটা থেকে জনগণ আজকে একটা ডিফারেন্ট জিনিস দেখলো। সেটা হচ্ছে আমি এটা এক্সপ্লিসিটলি বলে আসতে চাই। বিএনপির স্ট্যান্ড ছিল যে বিএনপি এভাবেই চায়। এটা ওয়াটার ডাউন ভার্সন অফ জুলাই ওরা চায়। তো ওরা সেটাতেই স্টিক করছে এবং আপ আনটিল টুডে তারা স্টিক ছিল। জামাতে ইসলাম জামাতে ইসলাম আজকে থেকে ধরেন পুরা গত ১-২ মাস দাপায় বেড়াইছে। তারা পিআর চায়। তারা পিআর ছাড়া কোনোভাবেই মানবে না, এই করবে না, সেই করবে না, অনেক কিছু। অনেক টেকনিক্যালিটি তারা বাইর করলো। ইভেন গণভোট নিয়েও ওরা টেকনিক্যালিটি বাইর করলো। ব্যারিস্টার শিশির মনির তো খুবই আলোচনায় ছিলেন। এজন্য আজকেও প্রায় অনেকটা সময় আলোচনায় উনার একটা স্টেটাস নিয়ে খুবই ভাইরাল হইছে। উনি ৩ বার এডিট করছেন জুলাই সংবিধান আমি জুলাই সনদ এটা নিয়ে। ভবিষ্যৎ পরিষ্কার ছিল না ওনার কাছে একবার, আবার পরিষ্কার হয়ে গেল। কেউ একজন আঙ্কেল ওনাকে মনে হয় ধমক-টমক দিছে, তো আবার তিনি বদলায় ফেললেন সবকিছুই। যাই হোক, তো এটা একটা বিষয় এবং এনসিপি হঠাৎ এবং প্রিটি মাচ রাইট আফটার এভরিথিং এনসিপি চেঞ্জড হিজ স্ট্যান্ডস অ্যান্ড লিটারালি জুলাই সনদে সাইনই করলো না। তো এইটার যে সাধারণ মানুষের কাছে যে এক ধরনের আম থিম, একটা একটা রাজনৈতিক দলগুলা কিন্তু মানুষকে এক ধরনের ইঙ্গিত এবং বার্তা পৌঁছায়। অনেকটা কাজ করে রাজনৈতিক দলগুলা মানুষকে বার্তা পৌঁছায়। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। বিএনপি ৫ আগস্টের পরে কি করছে? They have been involved in tempo stands and all that stuff. They have given that word or the signal to the people যে ভাই আমরা ওইটা ছিলাম, যেটা ছিলাম ওইটাই আছি, ওইটাই থাকবো। আর বাদবাকি আপনারা যদি একটু ধমক-টমক দেন তাহলে একটু কথাটা তো শুনবো। অ্যান্ড এইটাই আমাদের ইল্লাল্লাহ, এইটাই এভরিথিং। সো দিস ইজ হোয়াট উই আর। তারা ইঙ্গিত দিয়ে আসছে একেবারে ১ম থেকেই। তারা কিন্তু অ্যাপার্ট ফ্রম সাম কিছু সমঝোতা যেমন গণভোট মেনে নেয়া, they have gotten some excuse or some kind of what do you call that? Ingit from the Janagon that they probably can do good. And sometimes BNP overestimates, we know that. And we have seen that in 2006 election, which turned out to be BNP's overestimation, turned out to be a big blunder, right? So let's stop on BNP. But come to Jamaat. Come to Jamaat, they have calculated in so many ways তাদের গুপ্ত সুপ্ত সবকিছু মিলেই তারা অনেকভাবে এই জালটা বিস্তার করলো। নির্বাচনকে ডিলে করবে কিংবা whatever they want to be able to be in a better position than they are before the election. So they are trying to find any kinds of ছোতা যেটা ধরে আসলে they can extend a bit. Now এনসিপি has been blamed and blamed around and some কিছু অপরিপক্কতাও ছিল, কিছু একটা সমন্বয়ের অভাবও ছিল দেখা যাচ্ছিল। They at least stumbled upon on the right side of the history, if I may say. Like in this signing today, it marks a huge, remarkable event. Not because of everybody signed apart from NCP, not because the July Charter was signed today, because there was a big part of or the revolutionary force you may say, because অনেকে তো বলে revolutionary force কিংবা বিপ্লবীদের দল, সেটাই তো বলে ঠিক না এনসিপি কে। তারা আসলে আসে নাই। It shows guts or it has an alarming um, like in capacity of being like out of the question or যেভাবে বিএনপি বলতেছে যে যারা এখানে সাইন করে নাই they will be kind of like you know talk like they will go out of how can I say relevancy and stuff like that. সো আমি আসলে কি আমি আমি অনেকে যেমন কনফ্লিক্ট কে খুব ভয় পায় ডেমোক্রেসিতে, হ্যাঁ? বা মনে করে যে কনফ্লিক্ট কেন? কনফ্লিক্ট এ কি? বা জীবনেও সমাজেও কনফ্লিক্ট কে ভয় পায়। আমি আসলে কনফ্লিক্ট কে খুব পছন্দ করি। কেন পছন্দ করি? কারণ লিবার্টি সবসময় কনফ্লিক্ট এর মাধ্যমেই থাকে। আপনার সমাজে যদি কনফ্লিক্ট শেষ হয়ে যায়
তাহলে আসলে আপনার সমাজের সবাই যদি সবকিছুতে একমত হয়ে যায়, তাহলে যেটা ভাইব্রেন্সিটা হবে থাকে না। সেটা হচ্ছে আপনার ভাইব্রেন্সি আসলে কোন থাকে না। টানাপোড়েন থাকবে না। টানাপোড়েনের মাঝখানেই আসলে মানুষের লিবার্টি থাকে। সো ডেমোক্রেসিতে আমাদের কাছে সবসময় টানাপোড়েন থাকবে। আমাদের এটাকে আগে মেনে নিতে হবে। তার মানে আমি যেটা চাবো সেটাও আমি চাইতে পারি। আবার অন্যরাও যাতে ও ডিফারেন্ট কিছু চাইতে পারে সেটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ? এখন কিন্তু গণ আকাঙ্খা আসলে কিন্তু এগুলোকে ট্রান্সেন্ড করে যায়। ঠিক আছে? যে এখানে কিন্তু পলিটিক্যাল পার্টিজান বা পলিটিক্যাল আ যদি আমি বলি যে কনসেনসাস অ্যান্ড ন্যাশনাল কনসেনসাস আর ডিফারেন্ট থিংস। ঠিক আছে? এটাকে মিলায় দেখাটা খুবই ভুল। যে আমি রাজনৈতিকভাবে সবাই ঐক্যমত হয়ে গেলেই আসলে জনগণের ঐক্যমত হইছে বা এখানে সংখ্যার হিসেবে আপনি দেখতে পারবেন না। হ্যাঁ? সো এখানে ইস্যুটা যেটা হচ্ছে এখন আমি যদি বলি যে আসলে প্রবলেম গুলা কি? বড় দাগে প্রবলেম গুলা কি? বড় দাগে একটা প্রবলেম হচ্ছে যে যেই বিষয় যেমন আপনি যদি বিএনপি কে বা বিএনপি যে বয়ানটা কি? আমরা তো 95% 98% সবগুলাতেই স্বাক্ষর করে দিছি বা শুধু কয়েকটাতে হাতে গোনা কয়েকটাতে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। তাই না? এটা তো তাদের একটা পয়েন্ট। কিন্তু আপনি দেখতে হবে যে আসলে কোন জায়গায় উনাদের নোট অফ ডিসেন্ট গুলা আছে। হ্যাঁ? উনারা বলে কি আমরা তো উচ্চ কক্ষর জন্য আমরা তো হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ? তো উচ্চ কক্ষ একটা হবে। কিন্তু উনারা আবার উচ্চ কক্ষ যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে হবে, সেটাতে আবার উনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। মানে উনারা চান যে ভোটের প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এ না হোক, সেটা আসন সংখ্যার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এ হোক। তাহলে তো আমি আমার সংরক্ষিত নারী আসনকে উচ্চ কক্ষ বলে দিলেও তো হয়। মানে এখানে ফাংশনালি এটা তো আসলে ডিফারেন্ট কোন কাজ করবে না। তাই না? সো তাহলে এটাকে আমরা ডিফারেন্ট বলব কেন? হ্যাঁ? সো তার মানে আমি বলতে চাচ্ছি যে উনারা যে উচ্চ কক্ষে পক্ষে হ্যাঁ দিছে, ঐক্যমত দিছেন। কিন্তু পিআর এর পক্ষে না দিছেন। এই ২ টা জিনিস আসলে দে আর দে আর অ্যাকচুয়ালি কি মিউচুয়ালি ইনক্লুসিভ মানে একটা ছাড়া আরেকটা আসলে হওয়া সম্ভব না। তাই না? তার মানে আমার যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না থাকে আপার হাউজেরই আমার কোনো প্রয়োজন নাই। এটা খরচ ছাড়া আসলে অন্য কোনো কিছু করতেছে না। কারণ আমরা বলছি আমাদের কিছু লেজিসলেটিভ ওভারসাইট যাতে করা যায় সরকারের উপর, তার যে সর্বময় ক্ষমতা সেটার উপর যাতে কিছু চেক অ্যান্ড ব্যালেন্স দেয়া যায় এবং কনস্টিটিউশনাল চেঞ্জ এর জন্য যাতে একটা ফ্রিকশন ক্রিয়েট হয় যে এক দল এক মত তার ইচ্ছামত যাতে রাষ্ট্রের গঠনকে গাঠনিক ক্ষমতা ছাড়া পরিবর্তন করার চেষ্টা করে দেশকে সংকটের মধ্যে যেরকম আগে নিয়ে যাওয়া হয়েছে সেজন্য যাতে নিতে না পারে সেজন্য আমরা বলছি একটা বলা হয়েছে যে একটা আপার হাউস উইথ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তার মানে হচ্ছে কি ওনারা যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এর নোট অফ ডিসেন্ট দিলেন আপার হাউস রিলেটেড যত কিছুতে ঐক্যমত ওনারা দেন না কেন ইট ডাজন্ট মেক ইট ডাজন্ট মেক ইট ডিফারেন্ট আবার আরেকটা যদি বলি যেমন হচ্ছে আহ, আহ, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে ঠিক আছে এখন ওনারা মনে করেন কর্ম কমিশন দুদক মহাহিসাব নিরীক্ষক তারপর আর ন্যায়পাল এগুলার ক্ষেত্রে বলা হয়েছে যে একটা আহ, এই যে একটা একটা আহ, নিয়োগের ক্ষেত্রে একটা আপার হাউস বা একটা কমিটি করে করা হবে যাতে একটা সবাই মিলে যাতে সেইগুলাকে সেই সাংবিধানিক পজিশন গুলাতে লোক দেয় আপনি কিছু বলতে যাচ্ছেন না আপনি সেটা যেটার কথা বলছিলেন সেটা হচ্ছে আপনার ওই যে একটা সাংবিধানিক কমিশন নিয়োগের ক্ষেত্রে সেটাই যেটা আসলে ১ম এ বাদ হয়ে গেছিল। কারেক্ট না ওটা কিন্তু সনদে আছে হ্যাঁ ওখানে আচ্ছা। জামাত ইসলাম তারপর আপনার এনসিপি আরো বেশিরভাগ দলই এটাতে কিন্তু পক্ষে মত দিচ্ছে কিন্তু বিএনপি হুম, এখানেও নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন হুম, হুম। তারপরে দুদক সম্পর্কের আরো 10টা লাইনের পয়েন্ট থাকতে পারে যে দুদক এটা করবে সেটা করবে হ্যান করবে ত্যান করবে ঠিক আছে কিন্তু আমি তো দুর্নীতি দমন কমিশনটা তো আমার রাষ্ট্রশক্তি দুর্নীতি করে তাদের দুর্নীতি দমন করার জন্য কিন্তু দুর্নীতি দমন কমিশনকে একটা ইনস্টিটিউশন হিসেবে আমি গঠন করতে চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে এক্সিকিউটিভকে সে অ্যাকাউন্টেবল করতে পারবে এরকম একটা অর্গানাইজেশন আমি ইনস্টিটিউশন আমি বানাতে চাচ্ছি কিন্তু ওনারা অন্য সবগুলোতে হ্যাঁ বলেও লাভ নাই যেহেতু ওনারা নিয়োগের ক্ষেত্রে এখন যদি এখন সেই ক্ষমতা যদি আগের মতোই তারেক রহমান সাহেবই বলে দেন যে আপনি হবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তাহলে কি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের ঘাড়ে মাথা কয়টা আছে যে উনি কি তারেক রহমানের দুর্নীতির জন্য কি তাকে ইনডাইট করতে পারবেন পারবেন না সো এটা হচ্ছে আরেকটা জিনিস সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এই এই ব্যাপারেও কিন্তু একটা
একটা পয়েন্ট আছে আপনার জুলাই সনদে। জি, সেখানেও জি, জি। বিএনপির নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে। অথচ ৩১ দফাতেও বিএনপির এক্সপ্লিসিটলি লেখা আছে যে যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এবং এবং প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষমতার ভারসাম্য করবে। হুম। ভারসাম্য তৈরি করা হবে। তাহলে ওনারা তো এখানেও এখানেও ওনারা লিপ সার্ভিস দিচ্ছেন। ওনাদের ৩১ দফাতে ওনারা লিপ সার্ভিস দিচ্ছেন। লিপ সার্ভিস আদতে দিচ্ছে। সো এগুলাও ঘটতেছে। আচ্ছা আমাকে এটা বলতে হবে হয়তো ১০ বছরের আ প্রধানমন্ত্রীর মেয়াদ তারা হয়তো মেনে নিছেন। ঠিক আছে সেটা গুড। কিন্তু আবার কি আ দলীয় প্রধান এবং সরকার প্রধান একজন হইতে পারবে না। একজন সেখানেও কিন্তু নোট অফ নোট অফ ডিসেন্ট ডিসেন্ট। দিয়েছেন। ঠিক আছে? হয়তো ৭০ ৭০ ৭০ এর ৭০ এর যে সংশোধন মানে আমি সেটাও আবার পার্সোনালি হুম, সেটাও আবার সর্বোচ্চ ৪ টা ব্লক রাখতে চাচ্ছেন সেটাতে। হ্যাঁ, সেটাতেও কিন্তু একরকম নোট অফ ডিসেন্ট ওনারা দিয়ে দিছে আরকি। মানে হুম। ওনাদের ভিন্ন মত আছে। ঠিক আছে? সো দিন শেষে দিন শেষে এই যে বড়, বড় মানে বাকি সবকিছু আমি যদি মনে করেন আপনার স্ট্রাকচারাল পরিবর্তন গুলো করতে না পারি, আমি কত সুন্দর, সুন্দর আইনই বা আমি লিখি না কেন? কোন লাভ কিন্তু আসলে হচ্ছে না। কারণ হবে না। আমার আসলে রাষ্ট্রের যে সেপারেশন অফ পাওয়ার বারবার একই ডিসকাশনেই ফিরে আসি। সেপারেশন অফ পাওয়ার যদি আমি এস্টাবলিশ করতে না পারি, আপনার রাষ্ট্রের চেকস অ্যান্ড ব্যালেন্স ক্ষমতা যদি না থাকে বিন্যাসের তাহলে মধ্যে তো হবে না। হ্যাঁ। তাহলে তাহলে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনি কার্যকর হবেন না। এবং ক্ষমতাটা কুক্ষিগত হয়ে আপনি একটু দেখেন যে একটা এক্সপ্যান্ড করি এখানে। এই যে পয়েন্টগুলো আপনি বলছেন আসলে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ছিল একটা রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য। কারণ দেশ তো সবাই বানাইতে পারে। একটা আ পলিটি সবাই বানাইতে পারে। কিন্তু একটা রাষ্ট্র যেটা আসলে ফাংশন করে from its executive to its legislative to its elected bodies, everything to its courts, these all four and the media, they all checks and balance each other. যেটা একটা আরেকটাকে মনে করেন যে দৌড়ের উপরে রাখে, যাতে তুমি বাবা কাজ করতেছো কিনা আমি তোমার পিছনে আসি, একটু উল্টাপাল্টা করলেই তোমার বিষয়ে খবর বের হয়ে যাবে, তোমার ইজ্জত চলে যাবে। তো মানুষ তো এই দৌড়ের মধ্যেই লিবার্টি, এই দৌড়ের মধ্যেই ডেমোক্রেসি বুঝছেন না? এক্স্যাক্টলি ওই দৌড় না দৌড় থাকলে মনে করবেন যে এগুলো নাই, লিবার্টি নাই, নাই, ডেমোক্রেসি নাই। হ্যাঁ? লিটারালি, লিটারালি। হ্যাঁ। এই দৌড়টার কারণেই তো মনে করেন যে মানুষ তো সামাজিক জীব। এই সামাজিক রুলটা আসলে বানাইছে কেন লোকজন? বিকজ আপনাকে সমাজের মধ্যে থাকতে হবে, বাঁচতে হবে। আপনি যদি ২ নম্বরি করেন, আপনি যদি ঘাপলা করেন, তাইলে আপনাকে সমাজ চিহ্নিত করবে, আপনাকে সমাজ আর মিশতে দিবে না। তখন আপনি হয় জেলে যাবেন, না হয়তো আপনি সমাজের বাইরে যাবেন। তাহলে আপনার সামাজিক জীবনটা তো পশু-পাখিও কাটাইতে পারে। কাটাচ্ছে তো। তারা কেন দেশ হয় না? তারা কেন একটা ইয়া করে না? বিকজ they don't have the sense, to be honest. তো এখানে আমি এই পয়েন্টগুলো বললাম বিকজ অফ এই যে আপনি সরকারি কর্ম কমিশন থেকে বিভিন্ন নিয়োগ কমিশন থেকে ন্যায়পাল থেকে শুরু করে যে এটা আপনি নিয়োগ দিবেন, এগুলাকে তো মনে করেন ব্যাকবোনার লোক দিতে হবে। এগুলাকে তো লোকজন যাদের আসলে ইন্টিগ্রিটি আছে তাদেরকে এখানে মানে এন্টাইজ করতে হবে, তাদেরকে এন্টাইটেল করতে হবে। দেন দে উইল টেক দ্য এজেন্সি অন দেমসেলফ দ্যাট ওকে দিস ইজ দ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমি এখানে দেখভাল করতে আসছি, আমি এটাকে বিল্ড করব। বিকজ এই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত, একেবারে লিটারেলি মানে মানে ধ্বংসপ্রাপ্ত, যেটার আসলে কোনো যা আছে সবকিছু আছে হচ্ছে মানে দিমকের মতো চেটে যাচ্ছে লোকজন। তো একটা খালি না মানে কয়েকদিন আগে দেখলাম নাকি কালকে দেখলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভূমি অফিসের সকল নথিগুলাকে ডিজিটালাইজ করতে উদ্যোগ নিছেন। এটার জন্য যে পরিমাণ রিঅ্যাকশন দেখলাম লোকজনের, লাইক ইট ইজ ক্রেজি। লাইক ইট শুড বি জাস্ট আ রেগুলার গভর্নমেন্টাল জব, নাথিং সিরিয়াস, বাট লোকজন যেভাবে সিরিয়াসলি এটাকে রিঅ্যাকশন দিল, তার মানে হচ্ছে গভর্নমেন্ট ডাজন্ট ডু এনিথিং ইন দিস কান্ট্রি। আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো সরকারি অফিসে যান, যে কোনো একটা go to a private organization even in Bangladesh, the mentality, আপনার যে মনন, যে মানসিকতা যে আমি কাজ করব, আমি কাজের privates maybe now it bit different now, a bit more professional than before, but public it's the same old story. In some ways আমরা যখন দেখতাম যে আসলে সরকারি কমিশনে অনেক কিংবা সরকারি অফিসে অনেক গরিব মানুষ মানে অনেক মিডল ক্লাস, এন্ড দে ইউ ক্যান লুক এট দেম এন্ড ইউ ক্যান ফিল দ্যাট দে আর সৎ, তারা আসলে খুবই সৎ লোক। বিকজ they're using the same shirt like 3 days a week. They're using the same sandal for years and years and years. They have the same pants that they wear in work. যেই প্যান্টটা পরে যায় এই প্যান্টটা ফর বছরের পর বছর ইউজ করে। ওয়াই? বিকজ তারা উপরি ইনকাম তাদের নাই।
সো এইটা আসলে জনগণের মননে এবং জনগণের মাথায় স্থির করে দিতে হবে, বিকজ অফ দ্যাট, যে ভাই আপনার প্রতিটা স্তরে একটা একটা চেকস এন্ড ব্যালেন্স থাকবে, একটা মানে একটা মানুষের যে একটা সামাজিকতার একটা দায়, সেই দায়টা লোকজনকে নিতে হবে, সে আপনার দায়টা আপনি নিতে হবে। তো এইটা এই জন্যই বললাম যে আপনি আপনারা যারাই এখানে নোট অফ ডিসেন্ট দিছেন বিএনপি অ্যাজ এ whole, you're not looking for a new Bangladesh. You're just wanting the share of the same old Bangladesh, but maybe in a little bit less fascistic way, is what I can tell you. But yeah, go ahead, continue. Sorry for taking না your time. ওটাই বলতেছি যে আপনার আর বাস্তবায়নে যেহেতু আমরা কোনো আ মানে এই যে চেক এন্ড ব্যালেন্স টা আসলে কেন দরকার? আচ্ছা উনারা ভালো করবেন, আবার আচ্ছা ঠিক আছে এখন উনারা ভালো হয়ে গেছেন, এখন উনারা স্টেটম্যান হয়ে গেছেন। এবার এইসব দিয়ে আসলে রাষ্ট্র চলে না। আপনি যখন একটা চেক এন্ড ব্যালেন্স এর সিস্টেম করবেন, আপনার রুলটা হচ্ছে যে এভরিবডি উইল বি ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট। এটা হচ্ছে আপনার অ্যাজাম্পশন থাকবে। ঠিক আছে? তো সেটার মধ্যে আপনাকে চেক এন্ড ব্যালেন্স গুলো তৈরি করতে হবে। আর উম আপনি যদি সুযোগ পান যে আপনার কাছে আমি সকল ক্ষমতা দিয়ে দিলাম পরিবর্তনের, আপনি যে করেন না, এটার এটার প্রমাণ আর কতবার পাওয়া লাগবে বাংলাদেশের মানুষকে? ৯০ এ আজকে তো বাম দলরা স্বাক্ষর করে নাই। ৯০ এ ৩ দলের ৩ জোটের রূপরেখাতে তো সবাই স্বাক্ষর করছে। তাতে কি কোন কিছু হইছে? তাতে কি No. কোন কিছু এ তাতে কি কোন কিছু বাস্তবায়ন হইছে? আমরা তো দেখি নাই। ঠিক আছে? তো আ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি হইছে। বিএনপি এসে কি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে টুইক করে নিজেদের সুবিধার জন্য ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে নাই? তারা তো করছে। আওয়ামী লীগ এসে কি সেগুলো সবকিছুই বাদ দিয়ে দেয় নাই? তারা তো দিছে। সো আমরা কেন আপনাদের উপর বিশ্বাস আমরা কেন রাখবো? ঠিক আছে? এটা যদি কেউ করে তাহলে এটা কি ভুল করা হবে? আমার তো মনে হয় না ভুল করা হবে। আর জামাতে ইসলামের কথা তো গত ডিসকাশনে যখন হইছিলাম তখন বলতেছিলাম যে ওরা হঠকারিতার রাজনীতি করা শুরু করে দিছে। কিন্তু আপনি দেখছেন যে এই হঠকারিতার রাজনীতির একটা এক্সটেনশন চলতেছে। যে গতকালকে এসে উনারা বললেন, একজন তাহের সাহেব এসে বললেন যে কি? যে নিম্ন কক্ষে পিয়ার না হইলে জামাত স্বাক্ষর করবে না। অথচ এটা সনদের কোন ডিসকাশন এর পয়েন্টই না। ঠিক আছে? এটা হচ্ছে 1। আবার গোলাম পরোয়ার এসে উনি কি বললেন? উনি বললেন যে আ ও বাস্তবায়ন পদ্ধতি যদি যদি না থাকে তাহলে জুনায়েদ সনদ স্বাক্ষর করব না। কিন্তু ঠিকই ওনারা আজকে সেখানে পৌঁছে গেলেন, স্বাক্ষর করলেন, হাসি মুখে ওনাদের ছবি দেখা গেল। সো আপনি একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে সমাজে নতুন ব্যবস্থা বনাম পুরান ব্যবস্থা। নতুন বা পুরানদের মধ্যে কিন্তু আসলে একটা ডিভিশনটা আস্তে ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এখন যারা নতুন ব্যবস্থার পক্ষে বলতেছে, তারা সংখ্যায় কিন্তু কম। হয়তো তাদের পারসিস্টিং কারেন্ট জনসমর্থনও হয়তো ছোট হইতে পারে। কিন্তু তারা যে নতুন ব্যবস্থার পক্ষে বলতেছেন, সেই নতুন ব্যবস্থাকে তারা আসলে কতটা জনসম্পৃক্ত করতে পারেন, জনগণকে কতটুকু সেটা বুঝাইতে বোঝাইতে পারেন। এবং আগে যে কথাটা বলছিলাম যে, ওই যে জনগণের সাথে কথা বলা সেই বিপ্লবী কাজটা কত ভালো করতে পারেন, এটার উপরে আসলে ডিপেন্ড করবে ভবিষ্যতে কি হবে। কিন্তু তাছাড়া যেইসব সিম্পটম আমরা দেখতেছি, তাতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আরো একটা টাইম bomb আমরা এখন টিক করা শুরু করছে। যে আগে সেই একই সাইকেলে আমরা আগে ঘুরতেছি। আবার ঘুরে যাচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু একটা জেনারেশনাল ওয়ার ও কিন্তু এখানে চলতেছে। ঠিক আছে? এট দ্যা সেইম টাইম। ঠিক আছে? সো এই জেনারেশনকে কিন্তু আপনারা ইগনোর করতে পারবেন না। ঠিক আছে? তাদের স্পেসিফিক পলিটিক্যাল অ্যালাইনমেন্ট না থাকতে পারে। ডেপথ অফ পলিটিক্যাল নলেজ না থাকতে পারে। কিন্তু যেই ১৬ বছরের ছেলে আ বুলেটের সামনে গিয়ে দাঁড়াইছে। সে কিন্তু এই দেশে আরো ৬০ বছর বেঁচে থাকবে। সে কিন্তু থাকবে। তার সোশ্যাল ক্যাপিটাল তৈরি হবে। সো এই এত ইজিলি এখান থেকে আসলে মানে ছুটে যাওয়া যাবে তাও সত্যি না আরকি। ঠিক আছে? তো তারা সেই ধরনের কিছু প্রেশার ফিল করবে। আর রাজনীতিতে শেষ কথা বলে তো আসলে কিছু নাই। সো এটা নিয়ে সামনে আগায় যেতে পারে। এখনো হয়তো জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করতে পারে। এটা একটা প্রেশার ট্যাকটিক হিসেবেও কাজে লাগতে পারে। এটার কারণে যদি পরবর্তীতে যখন বাস্তবায়ন পদ্ধতিগুলা যখন পাবলিক হবে তখন যদি তারা সে ব্যাপারে খুশি হয়, তারা এসে সাইন করতেও পারে। কিন্তু আমরা এই সবকিছু এটাকে একটা
স্পেকটেকল করে রাখার জন্য যে জিনিসগুলা করা দরকার ছিল সেগুলা হয় নাই। আহ, এখানে ঐক্যমত কমিশনেরও দোষ আছে। যারা এখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন বা যারা প্রয়োজনীয় সেপারেশন অফ পাওয়ারের জিনিসগুলাতে ব্লকিং করছেন তাদের দায় আছে। এনসিপির দায়ও অবশ্যই অবশ্যই আছে। লাস্ট মোমেন্টে এসে এটা সাইন করতে না চাওয়ার জন্য এটা করতে কেন হইলো সেটাও আসলে বুঝে দেখার দরকার আছে। এখানে রাজনীতিটার ভুল কোথায় ছিল? এটা আসলে আরো আগে থেকে আসলে এটা বলা দরকার ছিল যদি ওনারা বুঝতে পারেন। আর ওনারা যদি না বুঝে থাকতে পারেন তাহলে সেটাও বলা দরকার যে ওনারা কেন বুঝতে পারেন নাই। জিনিসগুলো পাবলিক হওয়া দরকার। হ্যাঁ? সো এগুলো আমরা দেখব। বাট এখন আমার মনে হয় যে উনারা সনদ স্বাক্ষর করেন নাই, এটা খুবই ভালো কাজ করছেন। এটা ঐতিহাসিক একটা কাজ করছেন যে উনারা স্বাক্ষর করেন নাই। ইট ডেফিনিটলি টেক সাম গাটস টু ডু দ্যাট। ঠিক আছে? সো অন্যরা তো করেন নাই, বাট স্বাক্ষর করেন নাই বলেই যে আ স্বাক্ষর করেন না বলে যে জুলাই সনদ সামনে যাবে না তাও না। তাই না? কারণ বাংলাদেশের মানুষের এজেন্সি আসলে নির্ধারণ করবে যে আমরা কোথায় যাব এবং কিন্তু কিন্তু মানুষের ডিসিশন ভুল বা ঠিক হোক, এইবার যা হোক, বিগ পিকচারে গণ আকাঙ্ক্ষাকে যদি আসলে ধারণ করতে যারা ব্যর্থ হবে, তাদের আওয়ামী লীগের মতো পরিণতি সামনে আবার অপেক্ষা করতেছে তাদের জন্য অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। আম, ঠিক আছে, মুভিং অন, ইটস প্রিটি গুড। ভালোই বিশ্লেষণ ছিল। আপনাকে নেক্সট একটা জিনিস জানতে চাইছিলাম। এইটা তো মোটামুটি গেল একটা। এরপর থেকে পাবলিক রিঅ্যাকশন কি হয় সেটাও আসলে দেখব। আম, এরই মাঝে বলে রাখতে চাই, যারা যারা আছেন আমাদের কি ঠিকমতো শোনা যাচ্ছে একটু জানাবেন। আর সাথে সাথে ভিডিওটা শেয়ার করেও আমাদের পাশে থাকবেন। আজাদ ভাই, এখন একটু জানতে চাচ্ছি, আজকে একটা বিষয় নিয়ে খুবই মানে আমার দেখে খুবই কষ্ট হচ্ছিল যে আমাদের আতিকুর, আম, হ্যাঁ, ও ছেলেটা আমাদের জুলাইয়ের একজন একজন আহত যোদ্ধা আতিকুল ইসলাম, যাকে সবাই আতিকুল গাজী নামে জানে, তার একটা হাত জুলাইয়ে কেটে ফেলতে হয়েছিল। এবং আমার যদি মনে হয় এরপরে রিপোর্টার গিয়েছিল তার ওই যে পঙ্গু হাসপাতালে, এবং সে সেখানে বলছিল যে আঙ্কেল লাগলে আবার যামু, দরকার হইলে আরেকটা হাত হারামু। এই ছেলেটার আজকে পুলিশ এভাবে বেধড়ক মারপিট করলো, মানে একেবারে লোকজন খুবই এটা নিয়ে আপসেট, এবং আসলেও দেখে খুবই খারাপ লাগছিল যে পুলিশ এবং এই প্রশাসন কি আর বদলাইলো না এখনো? এরকম করে আপনি পিকেটারদের যেটাই করুক, পরিস্থিতি আপনি সামাল দিবেন, কিন্তু আপনি এভাবে সামাল দিবেন, ইট ইট ইজ লিটারালি এ লাফিং স্টক হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সারাদিন হাসতেছিল আমাদের উপরে। আম, মানে যারা আসলে আওয়ামী লীগ বিরোধী, কারণ আজকে তো বলতে গেলে আজকে একটা বিভক্তির চরম একটা পর্যায়ে দেশ ছিল। আমি তাই ফিল করি, আমি জানি না আপনি কিরকম ফিল করেন, বাট আজকে একটা চরম বিভক্তিকর সময় ছিল। তো স্পেশালি এই জুলাইয়ের যোদ্ধারা, এবং স্পেশালি যে আম, আরো কয়েকজন জুলাইয়ের শহীদের বাবারা বলতেছিলেন যে আমরা কি আমাদের কথাও পর্যন্ত শুনবে না, কিংবা আমাদের ইয়া করবে না, এইভাবে কেন আমাদের মানে ছেলে মেয়েদের কি এই জন্য আমরা শহীদ বানাইছি নাকি, মারতে পাঠাইছি নাকি? এটা নিয়ে আপনার কি কোনো মতামত আছে নাকি, বলেন তো। না, জিনিসটা হচ্ছে যে ওই যে ক্ষমতা যে আসলে ক্ষমতা যারা বুলেটের মুখ থেকে কেড়ে নিয়ে এসে নতুন মানুষদের পায়ের কাছে দিল, হ্যাঁ? তারা যে আসলে সেই ক্ষমতা নিয়ে গিয়ে কুক্ষিগত করছে এবং পুরাতন ব্যবস্থাকে আসলে নিজেদের ক্ষমতাকে আরো সুসংহত করার জন্য এবং জনগণকে ক্ষমতার থেকে দূরে পাঠানোর কাজগুলো যে চলতেছে বা এখনো হচ্ছে, সেটার একটা ম্যানিফেস্টেশন বলা যাইতে পারে যে তাকে আসলে সেখানে মারা হয়েছে। কারণ এখানের জন্য সবাই এর জন্য দায়ী। সবারই দায় আছে এখানে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়ী আছে, কারণ তারা এখনো পর্যন্ত একটা আহত এবং আহত এবং শহীদদের পূর্ণাঙ্গ লিস্ট পর্যন্ত জারি করতে পারে নাই। হোয়াট সর্সারি! ঠিক আছে? মানে এটা তো আসলে এ বলার বাইরে। তাই না? প্লাস আপনি একটা জুলাই সনদ করতেছেন। সেই সনদে তো আপনার এখানে লোক রয়ে গেছে। যারা হচ্ছে সেখান থেকে তাদের জীবনে অপূরণীয় ক্ষতি নিয়ে ফেরত আসছে। সো তাদের এজেন্সিটা কোথায়?
তারা কেন তারা কেন ঐক্যমত কমিশনে তারা কি কথা বলার সুযোগ কতটুকু আসলে পাইছে? তাদেরকে কেন লোকজন জড়ো করে সংসদ ভবনের সংসদ ভবনের আপনার কি বলে ব্যারিয়ার পার হয়ে এখানে আসতে হচ্ছে কেন? তা আমরা তো ইনক্লুসিভ তো ইনক্লুসিভ ভাবে তো জিনিসটা করতে পারলাম না। এখানে বিএনপি তারা বলতেছে তারা বলে ১৫ বছর ধরে এখানে জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে। কই? তারা তো তাদের কাছে তাদের কথা বললেন না। এমনকি আমি যে এনসিপির কথা বলব যে তারা বলছে তারা জুলাই সামনে থেকে আনছি। কিন্তু তারাও তো সেই কানেকশন গুলা ঠিক আছে তারা এই সনদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে ঠিক আছে। কিন্তু তারাও তো ওনাদের এজেন্সি পুরোপুরিভাবে কি ধারণ করতে পারছেন? আমার তো মনে হয় যে আমাদের যতটুকু পারার কথা ছিল ততটুকু পারা যায় নাই। তাই না? সো সো এই জিনিসগুলা হচ্ছে যে খুবই আ চিন্তার বিষয় যে আমরা যদি এবং আমরা যে বলি যে ৭২ এর সংবিধান ৭১ এর জনযুদ্ধের একটা প্রতিবিপ্লবী দলিল। এই কারণেই বলি। কোন কারণে বলি? কারণ যারা জনযুদ্ধ করছে তাদের এজেন্সিকে খারিজ করে ওন ক্ষমতা কাঠামো এস্টাবলিশ করার জন্য ক্ষমতা কুক্ষিগত করার জন্য একটা সিস্টেম এনে দাঁড় করানো হইছে। ঠিক আছে? তাহলে এখনো যদি এখানে যারা সামনে ছে তাদের যদি এরাই তো আমাদের গণ আকাঙ্ক্ষার মানে কি বলবো? লিভিং লেগেসিস তাই না? লিভিং লেজেন্ডস ঠিক আছে? তাহলে আমরা যদি তাদেরকেই যদি ইনক্লুড করতে না পারি তাহলে আসলে আমরা অন্য কোন জনগণকে আসলে এখানে ইনক্লুড করব? সো এটা খুবই দুঃখজনক দুঃখজনক বিষয় এবং এটা আগেও ঘটছে। নূরকে হামলা করছে আ সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি। তার মানে এইটা না যে আমি বলতেছি না যে পুলিশ ইনস্টিটিউশনটা বা সেনাবাহিনী যত ইনস্টিটিউশন আমাদের আছে ডিজিএফআই, এনএসআই যাই হোক, হ্যাঁ? এখানের মধ্যে যেই এগুলো কিন্তু একদিনে ওভারনাইট কিন্তু এদের ব্যবহার কিন্তু পরিবর্তন হয়ে যাবে না। এটাও আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? এটা আসলে অনেক কালচার তো কি একটা কথা বলে কি যে কালচার ইজ স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। তার মানে হইতেছে কালচার এত ইম্পোর্টেন্ট যে আপনার কালচার আর কালচার তো আপনি ওভারনাইট তৈরি করতে পারবেন না। সো আপনি আগে রাষ্ট্র তৈরি করবেন। আপনি যদি জনগণের রাষ্ট্র তৈরি করেন, জনগণের রিপাবলিক তৈরি করেন, তারপর আপনার একটা লম্বা জার্নির থ্রুতে গিয়ে আপনি আপনি গণবান্ধব ইনস্টিটিউশন আপনি তৈরি করতে পারবেন। সো আমরা আসলে গণবান্ধব ইনস্টিটিউশন তৈরি তো অবশ্যই করতে পারি নাই। কিন্তু আ আমি আশাহত এখনই হইতে চাই না। কিন্তু এই ইনস্টিটিউশন গুলো যে আসলে আমাদেরকে খোল নলচে পাল্টে ফেলতে হবে, সেগুলার জন্য বারবার এভিডেন্স আমাদের কাছে আসতেছে আরকি। বাট তবুও আপনি দেখবেন যে যারা একসাথে গিয়ে দাঁড়াইছে ক্ষমতার জন্য তারা খুব মুখে তাদের হাসি যে তারা ক্ষমতার একদম দ্বার প্রান্তে চলে আসছে। মানে সেই বন্দোবস্তটা হয়ে গেছে যে উনারা কিভাবে সেই জনগণের ক্ষমতাটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিবেন। তারা খুব খুশি। তারা তারা কিন্তু তারা কিন্তু এই গণবিরোধী ইনস্টিটিউশন চেঞ্জ করার ব্যাপারে কিন্তু তাদের মনোযোগ নাই। ঠিক আছে? সো নাই, এখানে নাই। অ্যা সো বাংলাদেশের মানুষ তাদের পক্ষে লড়াই করবে এই রাজনৈতিক আ শক্তি আ আদৌ একটাও থাকবে কিনা এই 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 এ এই আশঙ্কার মধ্যে অবশ্যই বাংলাদেশের মানুষ আছে। কিন্তু বাংলাদেশের মানুষই ছোট দলকে বড় করে ফেলবে। আপনারা যদি চিন্তা করে দেখেন ৯১ সালে যখন বিএনপি জিতছে, এটা রুগ্ন দল ছিল। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে পর্যন্ত বিএনপির কমিটি ছিল না ৯১ সালে। ঠিক আছে? বিএনপি এখন বলে তারা বাংলাদেশের সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টি। আ শেখ হাসিনা কলকাতায় গেছিল ৯০ সালে বা ৯১ ইলেকশনের আগে। তাকে জিজ্ঞাসা করছিল বিএনপি কয়টা সিট পায়? উনি বলছিল যে ২০ টা সিট পাইতে পারে হয়তো মেক্সিমাম। ঠিক আছে? এমনকি বিএনপির লোকেরাও মনে করে নাই যে বিএনপি বিএনপি সিট পাইতে পারে। রাইট। মাত্র ডাকসু ইলেকশন করে জিতে আসা এই যে আপনার উনার নাম কি? এই আমানুল্লাহ আমান। আমানুল্লাহ আমান বা হুম, আমানুল্লাহ আমান। উনারা ডাকসু ইলেকশনে ভিপি হওয়ার ১ বছরের মাথায় এমপি ইলেকশন করে জিতে আসে। আপনি কারেক্ট, বুঝতে পারতেছেন যে কারেক্ট। কি ধরনের লোককে তারা নমিনেশন দিয়ে আসে। কিছু ভালো লোক অবশ্যই আ আপনার প্রেসিডেন্ট জিয়ার রিক্রুট করা ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে ভোট দিয়ে বড় পার্টি বানায় ফেলছে। কেন? কারণ তারা দেখছে যে জনগণের পক্ষে খালেদা জিয়া কাজ করছে বা কথা বলছে বা আপোস করে নাই জনগণের বিষয়ে। এই আপনার এই ৮৬ তে এরশাদের ফার্স্ট ইলেকশনে যায় নাই যেখানে জামাত আসলে গেছে, আওয়ামী টু লীগ বি অনেস্ট কেউ এবং এটা আমি অনেকদিন থেকেই শুনছি, এটা আসলে কমপ্লিটলি ভারত বিরোধী সেন্টিমেন্ট থেকেই সেটা হয়েছিল তখনকার টাইমে। এবং আমি এটার প্রমাণটা আসলে পাইছি যখন আমি বড় হচ্ছিলাম, তখন মানুষের মধ্যে চরম ধরনের এক ধরনের অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ছিল। আমি যখন বড় হয়েছি তখন দেখছি আমি।
এবং সেটা আস্তে আস্তে আসলে বিএনপির ২০০১ থেকে ৫-এর ৬-এর শাসনে আসলে ডাইলুট করে দেওয়া হয়েছিল very technically with social engineering and stuff, I would say, which made us more relax and পরবর্তী যা হলো আর কি। বাট হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, ওটাই আমি বলতে চাচ্ছি যে, যে দিন শেষে কিন্তু ওখানে আপনার তো বাংলাদেশের মানুষই কিন্তু আসলে আপনার আ পলিটিক্যাল পার্টি তৈরি করে ফেলবে আরকি। ঠিক আছে? আপনাকে বলতে হবে না যে যারা মানুষের পক্ষে কাজ করবে তাদেরকে মানুষ সাপোর্ট করবে। এটা বড় আপনার নিজে হইতে হবে না। মানুষই আপনাকে বড় করে দিবে। রওশন আপা মনে আমাদের হয় আমাদের সাথে জয়েন করছে। আমাদের আমরা সাথে উনাকে জয়েন কথা করছে, শোনার হ্যাঁ, জন্য হ্যাঁ। আপা আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা আসলে আপা আপনাকে পাইয়া খুবই খুশি। আপনি এত স্বল্প টাইমে আমাদের সময় দিছেন পডকাস্টে। আসলে আজকে আমরা জুলাই সনদ যে সাইন হয়ে গেল সেটা বিষয়ে কথা বলতেছিলাম আর কি। স্পেশালি এই জুলাই সনদে এনসিপি সাইন করে নাই, বিএনপি খুব খুশি খুশি সাইন করছে এবং জামাত বিএনপির সাইন বিএনপির পুরানো বন্ধু জামাত সাইন করছে। জাইন এত হ্যাঁ, হ্যাঁ, এতদিন তারা ভাব দেখাইছিল যে বিএনপি জামাতের অ্যাক্টিংটা দেখলা? অনেকে আমাদেরকে বলছে যে আমরা এই ধরা খাইছি, এই জামাত আমাদেরকে আম, মানে কি জানি আহ, মানে বোকা বানাইছে, জি, বাংলা ভাষায়। তো বোকা আমরা আসলে ৫ই আগস্টের পরে যখন ডক্টর ইউনূস স্যারকে আমরা বসাইছি এবং এরপরে পরে পরে আমরা বোকাই বনে গেলাম, কারণ আমরা মুরব্বীদেরকে বিশ্বাস করছি। তো ওনারা এই যে দুইজন বন্ধু বিএনপি আওয়ামী লীগের, এই বিএনপি জামাতের পুরানা বন্ধু ওনারা, তো ওনাদের এই ফ্রেন্ডশিপ এতদিন এনসিপির এগেইনস্টে ওনারা ইউজ করছেন, যে এনসিপি কে ওনারা আসলেই গাধা বানাইছেন। ওনারা বারবার বলছেন যে প্রথমে বলছেন কি এনসিপি কিংস পার্টি, এনসিপি কিংস পার্টি যদি হয় তাহলে এনসিপি কেন তার নিবন্ধন পাইতে তাকে এত কাঠঘর পোড়াইতে হয়েছে, কি কষ্ট আমাদেরকে দিছে এই নিবন্ধন পাইতে গেলে। হেন কোনো কাগজ নাই যেটা তারা বাহানা ধরে চায় নাই আমাদের কাছে। অথচ আজকে যেই জুলাই যোদ্ধা এনসিপির এই এরাই তো সম্মুখ সারির যোদ্ধা, আতিক যাদের গাজী, হ্যাঁ। হ্যাঁ, এদেরকে বাদ দিয়ে আজকে কারা কারা ওখানে সই করছে নামগুলা দেখেন। এই বিএনপি জামাতের বাইরে আর কাউরে কি চেনা যায়? কোন নেতাকে চেনা যায়? ওনাদেরকে আমরা কেউ কখনো দেখছি? এক একজনের এক একটা পার্টির 18টা না 22টা পার্টি দেখানো হচ্ছে। এদের কারো মেয়ের বাসার ড্রয়িং রুমে অফিস, কারো গ্যারেজে অফিস, কারো হাতে গোনা 10 জন মেম্বারও নাই। আজকে যারা সাইন করছে, এই বোকা সনদে যারা সাইন করছে, আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য একটা কৌশলী সনদ তারা সাইন করছে, যেখানে কতগুলা এই রাস্তার আজাইরা এই ড্রয়িং রুমে বইসা পান খায়া খায়া বিড়ি খায়া খায়া, যেগুলার কোনো নাম নাই ঠিকানা নাই, এদেরকে নিয়ে রাজনৈতিক দল বানায় ইনু স্যার আমাদেরকে আসলেই বোকা বানাইছেন। আমাদেরকে বিএনপি জামাত বোকা বানায় নাই, বিএনপি জামাত বোকা বানায় নাই, বিএনপি জামাত যে এক হবে এটা আমরা শুরু থেকেই জানতাম। ওনারা যে পলিটিক্যাল যে রেটরিক এতদিন যে বয়ানগুলো ওনারা দিছেন, এগুলো হচ্ছে জাতিকে মিথ্যা বানানোর জন্য। ওনারা যদি মনে করেন যে এনসিপি কে মিথ্যা, এনসিপি আমাদের 2 দিনের পার্টি, আমাদের তো নির্বাচন আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। এই যে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা ওই সময়ে নেমে আসছিল হাসিনার বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, গুমখুনের বিরুদ্ধে, আজকে তাদেরকে জিজ্ঞেস করেন, কেউ চিনে না জুলাই সনদ কি। ওরা জানে হাসিনা খুন করছে, এই দলের বিচার হইতে হবে। বাংলাদেশের মানুষ জানে এই ধরনের সরকার যেন আর কোনো ভোটের মাধ্যমে না আসে। তারা চায় সংস্কার, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় সংস্কার বলি। বাংলাদেশের গ্রামে গঞ্জে যায় জিজ্ঞেস করো, তারা বলবে আমরা চাই না, আমরা এরকম সরকার হোক, দেশে কিছু 5 বছর পর পর 10 বছর পর পর মানুষ মারা যাক, মানুষ হত্যা হোক, আমাদের সন্তানেরা হত্যা হোক, আমরা এই ধরনের সরকার ব্যবস্থা চাই না। প্রতিটা মানুষ জানে। নাম দিয়ে জুলাই সনদ হ্যান ত্যান ভাওতাবাজির নাম দিয়ে আজকে ওরা যা করছে, আমাদের মানুষের সাথে বেইমানি করছে। আমাদের 18 কোটি মানুষের সাথে বিএনপি জামাত মিলে এটাতে সই করে বেইমানি করছে। যেগুলা ভিতরে ঐক্যমত্য কমিশনের ভিতরে যেসব আলাপ আমরা অনলাইনে দেখেছি,
প্রতিদিন দেখেছি, সেগুলা কোনো কিছুই তারা রাখে নাই। ওরা এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এই তারা বিএনপি ক্ষমতায় আসবার পরে জামাত তো বিরোধী দল হবেনি, তো ওনারা যে জিতার পরে নির্বাচনের পরে ক্ষমতায় যে আমাদের এই ছেলে পেলের যে জীবনের দায়িত্ব নিবেন, তাদেরকে যে বাঁচার অধিকার দিবেন, আমরা সেটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তার পিছনে আরো একটা কারণ হচ্ছে আজকে এই জামাত এদের সাথে এক হয়ে গেছে, এরা পুরানো বন্ধু, ওরা এক হয়ে গেছে, এরা উপর দিয়ে এগুলা দেখায়। এতদিন বিএনপি কে দেখছেন না যে জামাতকে গালিগালাজ করতে, যা তা করতে, এই মানে অনেক ধরনের কথাবার্তা বলতে, আমরা বলিনি, এনসিপি বলে নাই। কেন বলে নাই? এনসিপি মনে করছে এরা দুইজন আমাদের সিনিয়র, ওরা আমাদেরকে শিখাবে, দেখাবে, পথ দেখাবে, আমরা চলবো। কিন্তু আমরা যেটা দেখলাম যে ওরা আমাদেরকে বোকা বানাইলো, আমরা একটা বোকা বাক্সে বন্দী হয়ে গেলাম। না, শেষ, ওই দিন শেষ। আপনাদেরকে আমরা এতদিন সালাম দোয়া দিছি, আমরা এতদিন আপনাদেরকে মান্যগণ্য করার চেষ্টা করছি, কিন্তু এখন আপনারা যেটা করছেন সেটা শুধুমাত্র এনসিপির সাথে করছেন বললে ভুল হবে, আপনারা পুরা দেশের সাথে করছেন। আমি এটার প্রতিবাদ জানাই। তারপরে আরেকটা জিনিস দেখেন, আমরা যে আজকে ওই আমাদের ওই ছেলেটার হাত ওর নামটা যেন কি ভুলে গেছি, সরি, শোনা যাচ্ছে না আপনার কথা। আতিক গাজী। আতিক গাজী, আতিক আতিক ছেলেটা কে তারা কি এভাবে অত্যাচার করতে পারলো? ওরা কি ওরা রক্ষা করতে পারতো না? ওকে চেনে না কে? সারা বিশ্বের মানুষ ওকে চেনে, এই হাত খোয়ানো ছেলে। সে বলছিল স্যার আরেকটা হাত আছে, আমি নামবো, আবার লাগলে আবার নামবো। আজকে এই ছেলে যে কোনো কারণেই বলা হচ্ছে কি এনসিপি পাঠিয়েছে, এনসিপি কাউকে পাঠায় নাই, ওদের নিজেদের ভিতরের কষ্ট নিয়ে ওনারা ওখানে গেছে। ওনাদেরকে কি করলো? ওই ছেলেটাকে কি করলো? মারলো, তার হাতটা খুলে গেল। এই ছেলেকে কে চিনে না? এই পুলিশ ভাইয়েরা কি চাইলে ওরে কোলে নিয়ে আলগেরি ফেলতে পারতো না? ওকে রক্ষা করতে পারতো না? করে নাই। তারপরে ইয়েকে ইকো হচ্ছে আমার কথা। আচ্ছা, একটা মিনিট, এখন ঠিক আছে? এখন ঠিক আছে। এই আমাদের মুগ্ধর পরিবারকে বলে নাই, জি, মুগ্ধর পরিবারকে বলে নাই, আরো কয়েকজন পরিবারকে বলে নাই, আনাসের ফ্যামিলিকে মনে হয় বলে নাই। তাহলে আপনারা জুলাই সনদ কার জন্য করতেছেন? জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে? আপনি এনসিপির কথা বাদ দেন, সব ছেলে পেলে তো এনসিপিতে আসে নাই, তাই না? এই যে এত এত মানুষ যে ওই আন্দোলনে ছিল, সবাই তো এনসিপির না। তো এই জুলাই যোদ্ধাদেরকে আপনারা আনতে পারেন নাই, সবাইকে দাওয়াত দেন নাই। আর যে যাদেরকে দিচ্ছেন তাদেরকে আপনারা পিটায় খাদাই দিচ্ছেন। তো ওদের মুখের কথা আপনার সহ্য হচ্ছে না, ওদের রক্তের উপরে দাঁড়ায় আপনারা সনদ পাস করছেন, সনদে সাইন করছেন, আর ওদের মুখের কথা, ওদের কুট কথা আপনার সহ্য হচ্ছে না, ওদেরকে লাঠি পেটা করে আপনি বের করে দিবেন? এ তো হয় না। এই জন্য তো দেশে এত ছেলে মারা যায় নাই। আমরা ভুলে যাই এনসিপি, আমরা সব ভুলে যাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সচেতন নাগরিক। আমরা হাতে হাতে যদি আমরা চলিত বসা গেলে শুক্র শুক্র 8 দিন হয়েছে এনসিপি হয়েছে, এর আগে আমরা ছিলাম না? নাহিদরা ছিল না আগে দেশে? আমরা কি করছি? 2018 থেকে আমরা লড়াই করতেছি। আমরা এনসিপির ব্যানার বাদ দিলাম, আমরা সাধারণ নাগরিক সমাজ, আমরা যারা নিউ ইয়র্কে আছি, আমি তো 2014 থেকে ফাইট করতেছি। তো আমরা তো এই ধরনের সনদ চাই নাই। আমরা তো চাই নাই যে এই ধরনের একটা ভাওতাবাজির কিছু বানায় আপনারা নির্বাচন একটা দিয়ে আপনি চলে যাবেন। ইউনূস স্যারকে তো এই জন্য বসানো হয় নাই। ইউনূস স্যারের প্রত্যেকটা এই যে 14 মাস ধরে ওনারা ঐকমত্য কমিশন করছেন, আপনাদের গাড়ির তেল, আপনাদের চায়ের পয়সা, আপনারা যে চা খাইছেন, বিস্কিট খাইছেন, এগুলো সব আমাদেরকে, আমরা শোধ করব। এগুলো সব আপনাদেরকে বুঝাই দিতে হবে। আমরা অনেক দিন চুপ থেকেছি, আমরা ভেবেছি যে কিছু একটা করবেন, কিছুই করেন নাই। এই যে আমাদের এই কাতারে, দুবাইতে না, এখনো তো 28 জন রয়ে, একজন মারা গেছে, 27 জন রয়ে গেছে। হ্যাঁ, তো এই যে জুলাই যুদ্ধে 27 জন জেল খাটতেছে, এদের ফাঁসিও তো হয়ে যেতে পারে। তো আপনি না বড় বড় কথা বলছিলেন, আপনি না বলছেন না এদেরকে এনে দিবেন, ফিরিয়ে আনবেন, কিছুই তো করেন নাই। তো আমরা আর কত চুপ করে থাকবো? আমাদের সাথে এই ভাওতাবাজি বন্ধ করতে হবে। আমাদের আমাদের ছেলেদেরকে ভাওতাবাজির এই মানে বিরুদ্ধে কথা বলতে হবে, সোচ্চার হইতে হবে। জুলাইয়ের কোন স্পিরিট তো ইউনূস সাহেব ধরে রাখতে পারেন নাই, কিছুই করেন নাই তো উনি। আমরা উনাকে প্রোটেক্ট করি, সবসময় উনার পক্ষ নেই। এই যে উনার এই কোনো কারণ ছাড়া উনি হিল্লি দিল্লি হিদেশ বিদেশ দৌড়াচ্ছেন, এই ইতালি যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, টিনেজ পোলাপানের মতো দৌড়াইতেছেন, কি একটা শুরু করছেন। তো আমরা কি এগুলা নিয়ে ওনাকে কখনো প্রতিবাদ করছি? আমরা করি না। আমরা মনে করছি যে ওনাকে আমরা যেহেতু বসাইছে, সবাই বসাইছে, আমরা মানে সারা বাংলাদেশের মানুষ সাপোর্ট দিয়ে বসেছে, এই মানুষটা শেষমেশ কিছু করবে। উনি কি করলো? গ্রামীণ ব্যাংক থেকে আইনা ওনার বান্ধবী একটা স্বাস্থ্য সেবায় বসাই দিল, স্বাস্থ্য অধিদপ্তরে বসাই দিল। তো এইগুলা করবার জন্য তো ওনাকে বসানো হয়নি।
যাই হোক, সবই আমরা সহ্য করেছি। যখন আওয়ামী লীগ বকা দেয় আমরা ওনাকে সাপোর্ট দিই যে না উনি কিছু একটা করবেন, কিন্তু শেষ পর্যন্ত উনি আমাদেরকে মূলা ঝুলাই দেবেন তা তো হবে না। আপনি কাদেরকে আনলেন? আজকে যে 25টা দল গেল, এরা কারা? একটারও কোনো অফিসার ঠিক নাই, একটা পার্টির নেতাদেরকে আমরা চিনি না। এই বললাম না, ড্রয়িং রুমে পার্টি, কারো মেয়ের বাসায় পার্টি, কারো গ্যারেজে, কারো চায়ের দোকানে বুয়া অ্যাড্রেস দেওয়া। তো আমরা দেখলাম এদেরকে। আপনারা সবাই লাইন থেকে চলে গেছেন, অফ হয়ে গেছেন, শুধু আমাকেই দেখা যাচ্ছে। হ্যাঁ না, হ্যাঁ, চাই নাই আপা, আচ্ছা, চাই তো নাই। যাই হোক, আমি প্রতিবাদ জানালাম আজকে জুলাই যোদ্ধাদের সাথে যা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। হ্যাঁ আপনারা আপা, আমাদেরকে শুধু এনসিপির ব্যানারে চিন্তা করলে হবে না। আমরা এনসিপি ডায়াসপোরার সাথে মাত্র আসছি, যেহেতু জুলাই যোদ্ধারা এখানে সম্পৃক্ত, কিন্তু আমরা এর আগে থেকেও আমি ব্যক্তি রওশন হক বা আপনারা যারা আছেন, আমরা সবাই কাজ করতেছি এই দেশের জন্য। তো আমাদের বলবার অধিকার আছে, আমরা বলে যাব। আমরা যখনই অন্যায় দেখব আমরা বলে যাব। ভাববেন না আমরা রাজনৈতিক ব্যানারে এসে আমরা মাঠ থেকে বেরিয়ে গেছি। নো, আমরা আছি মাঠে, আমরা থাকবো। চালিয়ে যান আপনারা, আমি আবার আসি, কাজ থেকে আসলাম মাত্র। ওকে, ধন্যবাদ আপা, হ্যাঁ, ধন্যবাদ। আমি আছি, আমি শুনছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। হ্যাঁ আজাদ ভাই, দেখলেন তো রওশন আপা ওনার ইমোশনসটা আসলে ধরে রাখতে পারলো না, বাট এটাই আসলে হওয়া উচিত এবং এটাই আসলে দরকার ছিল। এবং আসলে আমরা আসলে অনেক কনস্ট্রাকটিভ আলোচনা করছিলাম, বাট উনি আসলে ইমোশনসটা উগড়ে দিল। আপনি এটাকে আসলে কিভাবে প্রসেস করবেন ইয়া করতে পারেন আসলে? না, ওনার কথা তো ঠিকই আছে। হ্যাঁ, ওনার কথাটা হচ্ছে যে আমরা যেটা চাইছিলাম, মানে কি, যে আমাদের যে গণ আকাঙ্ক্ষাটা ছিল সেটার পূরণ হইতেছে না, বরঞ্চ ক্ষমতা নিয়ে টানাটানি, কে সেফ এক্সিট নিবে, কে কোথায় যাবে, এইসব নিয়ে আসলে আলাপ আলোচনা গুলা চলে গেছে। কে কত সিট নিয়ে চিন্তা ভাবনা, কে কার সাথে জোট করবে, কে কোথায় যাবে, এখানে ব্যাক সিটে পড়ে রইলো, ব্যাক বেঞ্চে পড়ে রইলো আসলে তারাই, যারা হচ্ছে এই হচ্ছে আপনার বিশাল বড় মাফিয়ার হাত থেকে দেশ মুক্ত করছে। হ্যাঁ, সো আসলে ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক আর কি এখানে, ঠিক আছে। এবং আপনি আপনি আহ, নূরের ক্ষেত্রেও সেটা একই হচ্ছে। যেমন নূর, আই ফেল্ট এক্স্যাক্টলি দ্য সেম যখন নূরের উপর হামলা করতে হয়েছে। পার্সোনালি আই এম আ পার্সন দ্যাট ইজ নট আ বিগ ফ্যান অফ নুরুল হক নূর, বাই দ্য ওয়ে, ঠিক আছে। সো এটা কারণটা হচ্ছে যে কি, আমাদের সম্মিলিত এজেন্সি দিয়েই তো আসলে, সবার সম্মিলিত এজেন্সি দিয়েই তো আসলে আমরা একটা রাষ্ট্র চাই, জনগণের রাষ্ট্র চাই, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারি যে তার সাথে আমি দ্বিমত করতে পারি, কিন্তু তার যে পরিণতিটা হচ্ছে, রাষ্ট্রের পরিণতিটা আসলে এখানে এই জায়গায় এসে ঠেকবে আলটিমেটলি আর কি। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের আশঙ্কার জায়গা। বাট দিন শেষে তো ওই যে জনগণ কিন্তু তার ক্ষমতা যখন এক্সারসাইজ করে খুব ডেঞ্জারাস ভাবে করতে হয়। তো কেউ যদি মনে করে যে বাংলাদেশের জনগণ আবারও 15-20 বছর ধরে অপেক্ষা করবে, তারা ভুল বুঝতেছে, ঠিক আছে। কারণ এবং এটা বদরুদ্দিন ওমরও বলছে, এত 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 বৃহৎ গণ অভ্যুত্থান এই ভূখণ্ডে কখনো হয়নি, যেটা সত্যি, ঠিক আছে। সো এবং এখানে একটা জেনারেশনাল ফাইটও চলতেছে অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে। সো সো এইসব কাজ করে আসলে পার পাওয়া আসলে সহজে যাবে না, এবং এগুলোর রিপারকাশনস কিন্তু আসবে, খুব কঠিন ভাবে আসবে, ঠিক আছে। তখন কিন্তু এগুলো ঠিক করার আর সময় থাকবে না। তো এগুলো অশনি সংকেত। এগুলা নিজেদের অবস্থা জনগণের জন্য রাজনীতি করে সুসংহত না করে, বরঞ্চ ওনারা আসলে একটা ভুল মোহের শিকার সবাই হচ্ছেন, ঠিক আছে। এসব কোন সেফ এক্সিটই আসলে কাউকে বাঁচাইতে পারবে না, এবং সংসদের 250-300 আসলে কাউকে বাঁচাতে পারবে না, ঠিক আছে। আমি আগেও বলছি, আসমানের নিচে জমিনের উপরে শেখ হাসিনা থেকে শক্তিশালী কেউ ছিল না, তার থেকে বেশি শক্তিশালী বাংলাদেশে কেউ আর কখনো হবে না। সুতরাং সবাইকে এইভাবে আসলে তাদের কাজ কারবার গুলা করা উচিত, এবং জনগণের এজেন্সিকে মেনে কাজ করা উচিত। যারা খারিজ করবেন তাদের জন্য খুবই করুণ পরিণতি অপেক্ষা করতেছে ভবিষ্যৎ। হ্যাঁ, আপাকে এখন আবার পাওয়া যাচ্ছে। তো আপা, এই খারিজের রাজনীতিতে আসলে জনগণ কিভাবে ধরবে বা সেটাকে কিভাবে জনগণ ফাইট করবে, কিংবা আমরা প্রবাসীরাই কিংবা এই বিষয়ে কি করতে পারি? এভাবে তো জনগণকে পিটায় রাস্তায় মাইরা কিংবা জোর করে একটা সনদকে চাপায় দেওয়া জনগণের উপরে, সেটাও তো একটা ক্রিমিনাল অফেন্সের মতোই, পলিটিক্যাল অফেন্স বলতে পারেন। আপনি কি মনে করেন? ওনারা এখন এটা তো অবশ্যই জনগণ কথা বলবে। দেখেন তো কি, এই এই দেশের মানুষ
এই দেশের মুরব্বীরা, এই যে বিএনপি জামাতের এই যে লোকগুলা, এরা ভাবছিল যে 2029 পর্যন্ত থাকতে হবে। এরা স্বপ্নেও ভাবে নাই যে ওনারা মুক্তি পাবে, ওর এই দেশে একটা নির্বাচন হবে, ওনারা স্বপ্নেও ভাবে নাই। তো এই যে ছেলেরা ছাত্ররা নামলো, তারপরে আস্তে আস্তে দেশের পুরা মানুষ, সব জাতি নেমে গেল, মা বোন ফ্যামিলি সবাই নেমে গেল। এটা ওরা কখনোই ভাবে নাই। এই সম্পৃক্ততা কেন হয়েছে? মানুষের কষ্ট, দুর্ভোগ মানুষের প্রতিটা মানুষকে টাচ করছে। এই কারণে মানুষের দেয়ালে যখন পিঠ থেকে গেছে, তখন মানুষ হাসিনা খেদানোর জন্য রাস্তায় নামছে। তো নামার পরে এখন আমাদের পুরানো গান্ডুরা আইসা যে এই যে দখল করে নিল, দখলদারিত্ব না মনে করছে যে এই যে ছেলে পেলে আর কি করবে। তো ছেলে পেলেদেরকে কোণঠাসা করে ওনারা যে উঠে গেলেন, নিয়ে নিলেন নির্বাচনী ঝান্ডা উড়াই দিলেন। ওনাদের সবকিছুর আগে পরে নির্বাচনই দিতে হবে, নির্বাচন দিতে হবে। কখন এনসিপি বা ছেলেরা বলেছে যে নির্বাচন হবে না? কেউ কি কখনো বলেছে নির্বাচন দিবে না, আমরা ভোট দিব না? এই কথা কখনো বলছে? কেউ বলে নাই। কিন্তু ওনাদের যে কোনো একটা সভা দেখেন, সেমিনার দেখেন, বিএনপি জামাত, আমি দুই দলের কথাই বলি, প্রত্যেকটা সেমিনারের আগে পিছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে। এই যে একটা তসবি ওনারা রাত দিন পড়েন, তো এইটার উদ্দেশ্য হচ্ছে খালি নির্বাচন। তো নির্বাচনেরটা কেন টার্গেট করছে ওনারা? ক্ষমতায় চলে যাবে। এখন এখন একটা বলে যে এই বিএনপিকেও আমরা অবিশ্বাস করি, যারা ক্ষমতায় যাবে। অবিশ্বাস কেন করব না? জুলাই সনদ নিয়ে যে নোট অফ ডিসেন্ট হবে, এটাই তো আমি চিন্তা করি নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে ছাত্র দলের অনেক ছেলে পেলে মারা গেছে, শিবিরের ছেলে পেলে মারা গেছে। আমার একবারও মনে হয় নাই যে হাসিনা পরবর্তী দেশে জামাত আলাদা, বিএনপি আলাদা, এনসিপি আলাদা। আমার কাছে বারবার এখনো মনে হয় যে আমরা সবাই এক। তো কিন্তু এই একতাটা কিভাবে নষ্ট হইলো দেখো, একমাত্র ক্ষমতার লোভে। তো ওরে বাবা, আপনারাই তো ক্ষমতায় যাবেন, কিন্তু আপনাদের সমস্যাটা কোথায়? জুলাই সনদটা বাস্তবায়ন করতে আইনি ভিত্তি দিতে সমস্যা কোথায়? এই আইনি ভিত্তি দেওয়ার জন্য, তারপরে এই যে এখন হানা ভোটের যে কথা আসতেছে, সেটা নিয়েও ওনাদের বাধা। এমনে না এমনে, হেমনে না তেমনে। জুলাই সনদটা কি, এটাই মানুষকে এখন পর্যন্ত তারা বুঝায় নাই। আমরা কত আশা করছিলাম, আসিফ নজরুল ভাই, উনি তো আমাদের জুলাই আন্দোলনের সাথে ছিলেন, পথে ছিলেন, ওনার কাছ থেকে কত আশা করছিলাম। উনি বলছেন আল্লাহ খালে ক্ষমতা পাইলে আমি যে কত রাত দিন কাজ করব। আপনি কি কচুটা করছেন? আমরা মুখ খুলতে চাই না, এসব ভাষা বলতে চাই না, পিনাকি স্টাইলে, ইলিয়াস স্টাইলে কথা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য করতেছেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন ওনাকে গালি দেই। কি করছেন আপনি বলেন? আপনি একটা ওই যে ওই দিনও বলছি আমি তোমাকে, প্রতিদিনই একটা গান গান যে ওই বিদেশিদের জন্য কি জানি করছেন টার্মিনালে একটা লাউঞ্জ, বিদেশি লাউঞ্জ লাউঞ্জ। করছেন। লাউঞ্জ দিয়ে আমরা কি করব? জি। লাউঞ্জে বলে আমরা কেউ যাই না, প্রবাসীরা আসতে যাইতে লাউঞ্জে যায় না। আরে আমরা যখন এয়ারপোর্টে আসি, এ, হাতে গোনা $50 নিয়ে রাস্তা এই কাজের উদ্দেশ্যে কামলা দিতে বাইরে হয়, তখন আমাদের লাউঞ্জ মাথায় ঢুকে না। আমরা যে আমাদের পরিবার ফেলে যাই, সেই কষ্টে আমাদের কলিজা ফেটে যায়। লাউঞ্জে আপনি আমাদের ফ্রি খাওয়াবেন, কফি ফ্রি খাওয়াবেন? এক লাউঞ্জ করছেন, লাউঞ্জের গল্প করতে 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 শেষ। লাউঞ্জ দিয়ে আমরা কি করব? তারপর উনি বলে কি মানুষ ঢুকে না? আমরা বিদেশে ঢুকতে বার হইতে আমরা লাউঞ্জের কথা চিন্তা করি? যখন আমরা প্লেনের টিকিটটা হাতে নেই, আমার কলিজাটা ফেলে আমি চিন্তা করি, হা, আমার পরিবার ফেলে আমি কখন ওই দেশে যাব, কাজ করব, আর আমি টাকা পাঠাবো, জি। আমার পরিবারটা ভালো থাকবে। আবার যখন আমি দেশে ফিরি, তখন কিসের লাগেজ, কিসের কি, মাটিটা যখন প্লেন যখন মাটি ছয়, তখন মনে হয় আমি উড়াল দিব, কিভাবে আমি আমার বাড়িতে যাব? ওনার লাউঞ্জে বসে আমার কফি খাওয়ার টাইম আছে? হ্যাঁ, তারপর আমি যে যাব, আমার যাওয়ার পরটাও তো না, নিরাপদ না। আমি কি মাইক্রোবাসে যাব? এটার ভাড়া কত? সে মাইক্রোবাস আদৌ আমাকে কবরে নিয়ে যাবে না বাসায় পৌঁছে দিবে, তারও তো গ্যারান্টি নাই। উনি এক লাউঞ্জ করছেন, উনাকে লাউঞ্জ করানোর জন্য বসানো হয়েছে ওখানে। আপনি দেখেন ঢাকা চিটাগাং এবং ঢাকা সিলেট রাস্তা, যদি আপনি কথা বললে শেষ নাই, কিন্তু ওনারা কিছুই করেন নাই। এখন কিচ্ছু আসছেন করে নাই। জুলাইয়ের যারা মূল ওনারা স্টেক আমাদের হোল্ডার সাথে তাদেরকে। চিটিং করছে, চিটিং।
আমি এই এই ইন্টারিম গভর্নমেন্টকে আজকে আমি কখনো বলিনি, আজকে আমি চিটিং ডাকতে বাধ্য হইলাম। এই চিটিং গভর্নমেন্ট, এই মানুষগুলার এতদিন সবাই বলছে, আমরা কিচ্ছু বলিনি, খালি মনে হয়েছে যে ওনারা মেধাবী মানুষ, কিছু আমরা তো মেধাকে রেসপেক্ট করি যে কিছু একটা করবেন, কিন্তু ওনারা কি করছেন, এই মানুষগুলার যে সম্পৃক্ততা ছিল না এটার কারণে ওনারা কিছু করতে পারেন নাই, ওনারা জুলাইকে ধারণই করেন নাই, এই অভ্যুত্থানকে ওনারা ধারণই করেন নাই। এক একটা ড্রয়িং রুমে বৈশা বৈশা টিভি দেখছে, টক শো শুনছে, মাঝে মধ্যে টক শোতে জয়েন করছেন, আর ওই বেশিরভাগই ওনারা বারান্দায় বসে কফি খাওয়া লোক, রিটায়ার পারসন। এই মানুষগুলার ঢুকানোই প্রথমে ভুল হয়েছে। আমি এই জন্য আমি আমাদের 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 জুলাই যোদ্ধা যারা সম্মুখ সারির যারা ওই গভর্নমেন্টে ছিলেন, আমি ওনাদেরকেও বলবো যে তোমরা যখন জানতে পারছো যে এই মানুষগুলো ভুল করতেছে, এরপরে তোমরা বলতা। এই যখন মাহফুজ বলতেছে ভাগাভাগি হয়ে গেছে, আরে ভাই তুমি তাহলে কি করছো? তুমি কেন বিএনপি জামাতকে ভাগাভাগি করতে দিছো? তোমার কাজ তো ডিস্ট্রিবিউশনের কাজ ছিল না, বাধা দাও নাই কেন? আজকে দুনিয়ার কথা বলতেছি আমরা, আজকে বলতেছি যে ওনারা সেফ এক্সিট চাচ্ছে, কাউরে সেফ এক্সিট দেওয়া হবে না। আরে ভাই ওই সময় কেন কথা বলনি? এই এখন তো স্বরাষ্ট্র মনে হচ্ছে উপদেষ্টার কথা তো অনেকদিন থেকে লোকজন বলতেছে, কেন হ্যাঁ। এটা রাখছে এতদিন ধরে, কেন তারপরে ওনারাই তো হ্যাঁ, তারপরে এই যে জামাত কি বললো, কল রেকর্ড আছে। এই যে হাসিনা মানুষের কল রেকর্ড করতে, এখন জামাত কল রেকর্ড করে, এটা যে কত বড় অপরাধ। এখন পর্যন্ত ওনাকে কেউ জিজ্ঞেস করা হয়েছে? ওনাকে তো আইনের আওতায় আনা উচিত। উনি কার কার কল রেকর্ড করছেন? তার মানে কি ওখানে অনেক কিছু হচ্ছে যা আমরা জানতে পারছি না। জি তো এগুলা থেকে তো আমাদের দেশকে আমরা মুক্ত করবার জন্য এই ছেলেরা রক্ত দিছিল না? হ্যাঁ আসলে তো এটা এসব থেকে যদি মুক্তি না হয়, তাহলে কি সনদ, কি নির্বাচন, কিসের কি? সেটাই তো এর থেকে তো এর থেকে মুক্তি পেতে হলে আসলে মনে হয় জনগণকে আবার জাগাইতে আবার হবে, মানুষ নামবে। মানুষ আবার তো মানুষ নামবে। মানুষ এই শূন্য হাতে বুক পেতে গুলি নিতে শিখে গেছে। এই মানুষকে আর আর এত আইন পড়াইতে হবে না, আর এত সংবিধান চিনাইতে হবে না। আর এই যে উল্টাপাল্টা যে কথা, এই যে সংবিধান জিনিসটা তোমরা কেউ কেউ কখনো পড়ছো? সংবিধান বইটা পড়ছো কেউ কখনো? আমি আমাদের কখনো এরা পড়িনি। পড়তে, আচ্ছা বিসিএস দিতে হলে সংবিধান পড়তে হয়। তো এটা কিচ্ছু কিচ্ছু বোঝা যায় না, এমন কঠিন বাংলা শব্দে এটা লেখা, এটার কিছু বোঝা যায় না। এটা বোঝার জন্য যারা বিসিএস দেয় ওদের আরেকটা বাংলা, সহজ ভাষায় বাংলা আছে, ওইটা পড়তে হয়। তো যেই বাংলা, যেই সংবিধান আমরা বুঝি না, কঠিন ভাষায় লেখা, তো সেই সংবিধানের পিছনে সবাই পড়ে আছে, এটার অমুক, এটার তমুক, মানুষ তো বুঝেই না, আমি নিজেও বুঝি না। তো এটা বুঝায় বুঝায় আমাদেরকে ওনারা ওনারা এটা বুঝায় বুঝায় ওনারা রাষ্ট্রপতিকে রেখে দিছেন, ওনারা আরো ওয়াকারকে সেনাপ্রধানকে রেখে রেখে দিছেন, দিছেন। হ্যাঁ, হ্যাঁ। এখন এখন ওয়াকাররা আবার দুলা খাচ্ছেন, ওনাদের আবার স্পেশাল আইনে বিচার করতে হবে। আরে খুন করছে, যা ছাত্রলীগ যে খুন করছে, হাসিনা যেগুলা খুন করছে, আপনারা সেম খুনি, আপনাদের জন্য আবার জামাই আদর কি জন্য? আপনারা তো ইয়ে হয়েছেন কি জন্য? এই যে কি জেনে এলিট হয়েছেন ওনারা, তো এলিট হইলে তো মানুষের গায়ে গুলি চালাইতেন না, তাই না? আপনার রাজার কথা শুনছেন, রাষ্ট্রের কথা শুনেন নাই। এখন আপনার রাষ্ট্রের আইনের ধার ধারতে হচ্ছে ওনাদেরকে, রাজাতে হচ্ছে। ওনাদের বিচারের ক্ষেত্রে। তো কত দিকে অস্থিরতা জানো? আমার কাছে মনে হয় যে যে এগুলা আমরা একটা আমাদের বেড়াজালটা অনেক অনেক জটিল, অনেক জটিল বেড়াজালের মধ্যে আমরা আটকাই গেছি। এখান থেকে বাইর হইতে হবে। বাইর হইতে হলে আমাদেরকে আবারও ঐক্য এবং একতা, মানুষকে নিয়ে আবার রাস্তায় নামা ছাড়ার বিকল্প নাই। নির্বাচন হবে, আপনারা দেখেন এই নির্বাচন নিয়ে কত কিছু হয়। যারা ক্ষমতায় সেটাই। যাবেন তারা কি করবেন আমরা তো এখনই টের পাচ্ছি। এবং ইন্টারেস্টিং বিষয়, এতদিন তারা যেই গোল খেলাইছেন মানুষের সাথে, বিএনপি আলাদা, জামাত আলাদা, আলটিমেটলি আপনারা এক এক বিএনপি জামাত একটা মুনাফেক দল। এই মুনাফেকদের সাথে বিএনপির একতা বহুদিনের, কিন্তু তারা ভাব দেখায় উপর দিয়ে এ, এই সেই আর ট্যাগ লাগায় এনসিপির সাথে। কারেক্ট, যথার্থই। আপনাদের শোনা যাচ্ছে? আরে হ্যাঁ, কল ঢুকে এখন যায়, সমস্যা নেই, ঠিক আছে। কল ঢুকে গেছিল। হ্যাঁ আসলেই খুবই একটা মানে পিকুলিয়ার সিচুয়েশন। আসলে জামাতের গত 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 এপিসোডে আমরা মাসখানেক আগে আমরা বলতেছিলাম, আজব ভাই বলতেছিলেন যে জামাত আজকে এই পথ, কালকে এই পথ, পরশুদিন এইটা, 2 মাস 2.5 মাস পিআর জন্য আন্দোলন করলো। পিআর ছাড়া মানে আগের দিনও বললো পিআর ছাড়া আমরা সনদে সাই করব না, পরে আবার রাত্রে কি থেকে কি ঘটু করে ফেললো, আবার গিয়ে সকালে সুন্দর মতে গিয়ে লজ্জা ছাড়াই সাইন করে আসলো।
জামাতকে তো বলতে হবে আলটিমেটলি যে আপনারা ক্ষমতায় আসলে আপনারা মহিলাদের নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা, তারপর আপনারা ব্যাংক খাত কিভাবে, আপনারা ব্যাংকগুলা কিভাবে চালাবেন, এগুলো নিয়ে ওনাদের আলাপ করতে হবে, ওনাদেরকে বলতে হবে। খালি শুনি মেয়েদের উম, মেয়েদেরকে কি একটা বক্তব্য জন্য একটা শোতে শুনছিলাম, মেয়েরা মেয়েদের সামনে নাচতে পারবে, নাচার কথা আসতেছে কেন? মেয়েরা কি সব নর্তকী মনে হয় ওনাদের কাছে? মেয়েরা খালি নাচে? হাসিনার শাড়ির তলে যে এতদিন থাকছেন, পুরা বাংলাদেশ শাসন হয়েছে, হাসিনা যে সকাল বিকাল সবটি পিটাইছিল, তো মহিলা ছিল না? জামাতের কথা চিন্তা করলে আমার মনে হয় যে হাসিনাই ভালো ছিল, এরকম মনে হয় মাঝে মধ্যে। আপনি বললেন না এটলিস্ট আগেই ভালো আছিলাম। না, ওনাদের কথা শুনলে তো তাই মনে হয়, ওনারা এখন মহিলাদেরকে মহিলাদের সামনে নাচাবেন। তারা হয়তো ওনাদেরকে বলতেও এগুলা পারে। ডিক্লেয়ার করতে হবে, ওনাদেরকে এগুলো বলতে হবে। ওনারা যখন এই নির্বাচনের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন, আপনারা কিভাবে আগামী দেশ চালাবেন, মহিলাদের নিয়ে ওনাদের কিন্তু সত্যি সত্যি ডিক্লেয়ার করতে হবে। যে শরিয়া আইনের কথা বলছেন, কোন শরিয়া আইন? আমরা কি এই যে মামুনুল হককে যখন ওই যে ইয়ের পরে ওই যে হোটেলে নিয়ে একটা বিচ্ছিরি কাণ্ড করলো, তাকে পিটাইলো, তার ওয়াইফকে গার্লফ্রেন্ড বইলা কি জানি ধরছি ধরছি, ও দাড়ি টাড়ি টাইনা ছিঁড়ে ফেললো, ওই সময় আমি প্রচন্ড রকম ওনার পক্ষ নিয়েছিলাম যে একটা মানুষ, উনি ওনার ওয়াইফ নিয়ে যাক, গার্লফ্রেন্ড নিয়ে যাক, এটা ওনার ইচ্ছা, ওনার স্বাধীনতা, উনি যেখানে খুশি ওখানে যাবেন, ওখানে আমরা কেন যাই ডিস্টার্ব করব, বা আমরা কেন এইরকম ধরপাকড় করব? আমি প্রচন্ড রকমের ওনার মানে পক্ষে সাপোর্ট দিছিলাম। তো এখন উনি রিসেন্টলি দেখলাম উনি কোথায় গেছেন, আফগানিস্তান না কোথায় গেছে, তো ওখান থেকে কি উনি আইন কানুন শিখতে গেছেন? ওইটা আইন না বাংলাদেশে অ্যাপ্লাই করবে না? এটা হবে না, এটা বাংলাদেশ। এখানে আমি বলছি না যে মেয়েরা উগ্র ভাবে চলবে না, মেয়েরা এখন যেভাবে চলছে ওভাবেই চলবে। আমাদের 53% মনে হয় মেয়ের সংখ্যা। তো এই মেয়ে ভোটারদের সম্পর্কে আপনাকে জামাতকে পরিষ্কার করতে হবে যে আপনারা মেয়ে ভোটারদের জন্য কি করবেন, মেয়েদের জন্য কি করবেন। আপনি যদি আমাদের সবাই আপনি বাধ্য করেন যে ওই যে ইয়ে পড়তে, ওই যে কি জানি আমি নামও জানি না, আমি দুঃখিত, আমি যারা পড়েন তাদেরকে আমি অসম্মান করে বলছি না। হিজাব নাকি নিকাব কোনটা? হিজাব না, ওই যে চোখ টোক বেঁধে ফেলে যেটার নাম যেন কি, নিকাব। 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 আচ্ছা, তা আপনারা যদি বাধ্য করেন আমাদের সবাইকে নিকাব পড়তে হবে, তাহলে হবে না। আমি হিজাব পর্যন্ত ঠিক আছে, কিন্তু নিকাব পড়লাম নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো এগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কি এটা তো সবাইকে বলবেন। পার্সোনাল চয়েস হওয়ার কথা। এটা তো না, লোকজনের পার্সোনাল ওনাদের চয়েস। ওনাদের তো যাদেরকে দেখছি সবাই তো ভিন্ন রকম, তাই ওনাদেরকে পরিষ্কার করতে হবে যে ওনারা আসলে কি চাচ্ছেন। 53% মহিলা ভোটাররা ভোট দিবে আপনাদেরকে, কিন্তু তাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের জানতে হবে। তো মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে ক্লিয়ার করতে হবে। আর ইসলামী শরিয়া আইনে দেশ চালাবেন না কিভাবে চালাবেন, তার ব্যাংক খাত কি হবে, আমরা যে ব্যাংকে টাকা পয়সা রাখি এগুলা আমরা ইন্টারেস্ট কিরকম পাবো বা কিভাবে পাবো, এগুলা সব ক্লিয়ার করতে হবে। এত সহজে নির্বাচন দিয়ে দিবেন আর আচ্ছা, আমরা সুর করে ভোট দিব, যেহেতু তা তো আপনি হয় না। সেটা বললেন, একটু একটু এখানে রেসিডেন্স টানি আমি। সেটা হচ্ছে এখন কি তাহলে বিএনপি জামাত একসাথেই নির্বাচনে যাচ্ছেন? না, মানে অবশ্যই যাচ্ছে। ওনারা ওনারা মানে বন্ধু বন্ধু একটু আমি আর ডামি নির্বাচনের মতোই কি করবেন হ্যাঁ, ওনারা? হ্যাঁ, সেটাই কি একটা? এই জামাত বিএনপির পকেটে ঢুকে আরেকটা জাতীয় পার্টি হবে, আরেকটা যাত্রা পার্টি হবে। দেখো না, এরা দুইটা মিলে দেশটারে এখন চালাবে, আর আমরা দেখে থেকে দেখবো, ওনারা ভাবতেছে আমরা দেখে দেখে থাকবো, মোটেও না। তো এই আর কি। ওনাদের পিছনে কি আর্মিও আছে? সেটাই সেটাই কি একটা? নিশ্চয়ই আছে, নাইলে আচ্ছা। এইভাবে একটা ওনার জামাতকে কান ধরে আইনা তো সাইন করাইতে পারতো না। অবশ্যই আছে। আজকে জামাত যে হুট করে যে সাইনে রাজি হইলো, এটা কি প্রেসার ছাড়া? প্রেসার ছাড়া। আর আমাদেরকে এতদিন এনসিপি কে এতদিন বলছে কি এই কিংস পার্টি, কই এনসিপি এখন পর্যন্ত সাপলাটাই দিতেছে না। তারা কত রকম চাপের মধ্যে রাখছে। আজকে এই তারা এটা তো বিএনপি জামাতেরই সরকার। আর ইয়ে হচ্ছে কেস্টো বেটার খালি দোষ হয়, এই আর কি। কিন্তু এই এই যে ঘটনাগুলো ঘটবে না, এগুলা কিন্তু 5ই অগস্টেই এগুলা নির্ধারিত হয়ে গেছে। 5ই হ্যাঁ, অগস্টেই যখন মনে করেন জনগণ আপনার বন্দুকের নল থেকে ক্ষমতা টেনে নিয়ে আসছে, তারপর ওনারা লাইন ধরে ঢুকে গেছেন ক্যান্টনমেন্টে যে এরা আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন আর কি, ঠিক আছে? কবিতার আসর দেখেন নাই? কবিতার আসর হ্যাঁ, হয়েছিল তো, হ্যাঁ। মুরব্বীরা সবাই বসে কবিতার আসরে কবিতা পাঠ করছেন ওনারা। তো তাদের পাওয়ার গুলো ওনারা আস্তে আস্তে কনসলিডেট করতেছেন আর কি এখন, ঠিক আছে? কনসলিডেট করে মানে মানে ইমিডিয়েট যেটাই সেটা হচ্ছে জনগণকে এটা ফিল দেওয়া যে আপনারা আগের মতো থাকেন, ঘুমায় থাকেন, ঠিক আছে, চলে যান, নিজের নিজের কাজ হ্যাঁ, করেন, ঠিক হ্যাঁ, আছে? এটাই। জনগণ কি সেটা আপনার মানবে? এই জনগণ সেই জনগণ সেম না তো।
এখন সেটা মানবে না, এবং সেটা সেটা যখন মানবে না তখনই তো তখনই তো তখনই তো আপনার যে পরিবর্তনগুলো আসবে। কিন্তু জনগণের সামনে তো আসলে অপশনের লিমিটেশনও তো আছে। জনগণকে জনগণ তো এখনো অন্যদেরকেও ট্রাস্ট করতে পারতেছে না যে পুরোপুরি ভাবে কি কেউ কি জনগণের রাজনীতি কি করতেছে কিনা, ঠিক আছে? তো সেইটাই জনগণকে আসলে বিশ্বাস করাতে হবে। শুধু ওই বিপ্লবী ওই কাজটাই করতে হবে, যে জনগণের সাথে সংযোগ করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। এই এই যে কথাটা বললাম না, যে আপনি কি সনদ করবেন, কি গণ আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, যদি আপনি এখনো পর্যন্ত একটা শহীদের লিস্টও করতে না পারেন, আর যারা জুলাইয়ে যারা আহত তাদের এজেন্সিও যদি আপনার সনদের মধ্যে না আসে, তাহলে আর আপনি কি গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে কি কি জিনিস করবেন? বা আমরা যদি সারাদিনও আপনার চিল্লায় চিল্লায় বলতেই থাকি যে আপনারা এইটা করেন সেইটা করেন, কিন্তু কিছু তো হবে না, কারণ আপনার গলদ তো আপনার গোড়ায় গলদটা কি, যে আপনি বুঝতেছেন না যে ক্ষমতাটা কোত্থেকে আসে। ক্ষমতা আসে হচ্ছে জনগণের কাছ থেকে। তো আপনাকে শাসন ব্যবস্থায় জনগণের কাছে ক্ষমতার ডিস্ট্রিবিউশনটা করতে হবে। সেটা আপনি যদি করতে না পারেন, সংকট বারবার ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে? আমরা তো আসলে ছোট 20-30 বছরের স্ন্যাপশটে হিস্ট্রি দেখতে অভ্যস্ত আমাদের দেশে, কিন্তু এইভাবে আসলে হিস্ট্রি কাজ করে না। আপনাকে লম্বা স্প্যানে দেখতে হবে যে জনগণের যে গণ আকাঙ্ক্ষা এটা বারবার ফিরে 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 আসবে, যতক্ষণ না পর্যন্ত এটা মিট মিট করতে পারবেন আপনি আর কি, ঠিক আছে? সো সো এখন যেটা হচ্ছে, রসনা আপা যেটা বলছো, এটা আমি মনে হয় সেম কথাটাই বলছি আগে, যে ওই যে পুরানো ব্যবস্থা এবং নতুন ব্যবস্থার মধ্যে একটা ডিভাইড দেখা যাচ্ছে, ক্লিয়ার আর কি। হ্যাঁ, এই যে জামাত বিএনপি বা পুরানো যারাই আছে তারা সবাই মোটামুটি তাদের একটা ভাগ বাটোয়ারার বন্দোবস্ত হয়ে গেছে, যেটার সাথে তারা একটা টার্ম মেক করছে যে ঠিক আছে, এরকম একটা রাষ্ট্র হলে আমাদের জন্য সুবিধা হয়। সো আমরা আমরা ক্ষমতার রাজনীতিটা করি আর কি, আমরা জনগণের রাজনীতিটা না করি। এখন এনসিপি বা নতুন যারা আসতেছে, যাদের প্রতি আমাদের অনেক আশা, তাদের জন্য বড় চ্যালেঞ্জটা হইতেছে কি, জনগণের রাজনীতিটা করা, ঠিক আছে? তারাও যদি ক্ষমতার লোভে গিয়ে ওই একই কাজ করতে থাকে, যে আমাকে যদি 5টা সিট দিয়ে দেন, আমরা 5 জন যদি এমপি হয়ে যায়, বা আমাকে যদি 20টা সিট দিয়ে দেন, তাহলে কিন্তু ওই একই জিনিসই হবে, আপনি এস্টাবলিশমেন্টের পার্ট হয়ে যাবেন আর কি, ঠিক আছে? তাহলে তখন বিপ্লবটা আপনার বিরুদ্ধেও হবে ঠিক আছে? কারণ বিপ্লবটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল বা গ্রুপের বিরুদ্ধে না, এটা হচ্ছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। যেই এটার পার্ট হওয়ার সুযোগ পায় সে হয়ে যেতে চায়, কারণ এখানে অনেক অনেক শান শৌকত ক্ষমতা অনেক কিছু আছে, ঠিক আছে? তো সেইখান থেকে যারা নিজেদেরকে বাঁচায় রাখতে পারবে, জনগণের জন্য যারা স্টেট তৈরি করতে পারবে, তারাই আলটিমেটলি জিতবে, কারণ জনগণ তাদের সাথে থাকবে। আজকে সেটা জনগণ বুঝুক বা না বুঝুক, সেটা তারা বুঝে নিবে। এই হচ্ছে কাহিনী আর কি। এখন পরবর্তী পায় তারা কি হবে এই দুই দলের, যে এই জুলাই যোদ্ধা যারা যারা আমরা এনসিপির ফ্রন্টলাইন যোদ্ধা যারা ছিলেন ওদের নিয়ে ভাগাভাগি করবে। তো আমরা আশা তো করতেই পারি যে ওনারা সঠিক সিদ্ধান্ত আজকে যেমনটা নিয়েছেন এভাবে আগামীতেও নিবেন। ওনারা কোনো ভাগাভাগির ভাগ বাটোয়ারাতে যাবেন না, অসততার ভাগিদার হবেন না। যেভাবে দেশের মানুষকে ওনারা যেভাবে উজ্জীবিত করেছেন জুলাই আন্দোলনে, ওইভাবেই ওই স্পিরিট নিয়ে ওনারা থাকবেন, আমরা এমনটাই আশা করি আর কি। এমনটাই আশা করি। ভাগ বাটোয়ারা রাজনীতিতে যাওয়ার দরকার নেই, আমি যতদূর বুঝি আর কি। ধন্যবাদ আপনাকে দুজনকেই। আমরা অনেকক্ষণই আলাপ করলাম আজকে, হয়তোবা আর কন্টিনিউ নাই করি, 1 ঘন্টা 70 মিনিটের উপরে আলাপ করে ফেললাম। ঠিক আছে। রচনাপা, অনেক অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে কাজ থেকে এসে, অফিস থেকে এসে আমাদের সময় দিচ্ছেন। যারা আজকে একটু আমাদের শুনছেন আপনাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই সবাইকে শোনাটাও থ্যাংকস। কিন্তু অনেক কষ্টের। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং আজত ভাইকেও অনেকদিন পরেই আসলে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমাদেরকে। আর আমরা আসলে এই চলমান উদ্ভূত পরিস্থিতি যেটা, সেটা আসলেই অনেকটা উদ্বেগজনক, যার কারণেই আজকে তড়িঘড়ি করে আসলে আপনাদেরকে বলা যে আসেন একটু কথা বলি, লোকজনকে নিয়ে আসলে মোবিলাইজ করা দরকার, কিংবা লোকজনকে আসলেই বোঝায় দেওয়া দরকার যে ইট হ্যাজ টু বি দ্য বিগিনিং অফ সামথিং নিউ নাও, আদারওয়াইজ হোয়াট ডিড উই ফাইট অ্যান্ড হোয়াট ডিড উই, এই কার জন্য আমরা এত রক্ত দিলাম, এত এত স্ট্রাগল করলাম, এত লোকজন মারা গেল, এত লোকজন হাত হারাইলো, পা হারাইলো, আজকে তাদেরই সম্মান কোথায়? যাই হোক, আশা করি দর্শকদের আমাদের আজকের এই পডকাস্ট ভালো লাগছে। যারা এখন দেখছেন, পরে দেখবেন, তাদেরকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই পডকাস্ট এখানে শেষ করলাম। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।